বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, তো দেওয়ানি কার্যবিধিতে আমাদের যে সাজেশন, এই সাজেশনের 7 নাম্বার প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। এবং এই 7 নাম্বার প্রশ্নটা আমরা 7-এর যে ক, এটা একটু দেখিয়ে আসেন। 7-এর কতে বলেছে যে এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলতে কি বুঝেন? এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলতে কি বুঝেন, এটা একটা। আর আপনাদের বর্তমানে যে প্যাটার্নে প্রশ্ন আসে সেটা হলো এই ধরনের, এই যে এভরি সুট ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট, আলোচনা করুন। অথবা এইভাবে আসতে পারে, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স আলোচনা করুন। তো সবার আগে আমরা এই প্রশ্নটা যদি ক কে যদি দেখি, এই ক এর প্রথম অংশ যে এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলতে কি বুঝেন, এই অংশটুকু যদি আমরা পড়ি তাহলে বাকি অংশটুকু হয়ে যাবে। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট, এটার উত্তর এই প্রথম অংশের মধ্যে আছে। আবার কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কি, এটাও প্রথম অংশের মধ্যে আছে। এখন এই যে এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তো প্রথমে আমার জানা দরকার, আমরা পড়বো পরে, আগে আমার কথা শুনেন যে এখতিয়ার জিনিসটা আসলে কি। এখতিয়ার মানে হলো ক্ষমতা। আমরা সবাই যেরকম মানুষ, আমরা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেই বা আমরা ব্যক্তিগত জীবনে আমাদের একটা নির্দিষ্ট এখতিয়ার আছে। এই এখতিয়ারের বাইরে আমরা কোনো কাজ কি করতে পারি না। মানে আমি কি ইচ্ছা করলে উঠতে পারবো? আমার পাখনা আছে? নাই। আমি তো জলের উপর দিয়ে হাঁটতেও পারবো না, তাইলে এই এই কাজগুলো আমার কি এখতিয়ার বহির্ভূত। তো ঠিক একইভাবে আগে আমার জানতে হবে যে দেওয়ানি আদালতের এখতিয়ার আসলে কি। এখতিয়ার জানার আগে আমরা তো দেওয়ানি কার্যবিধি পড়া শুরু করেছি, কিন্তু ফৌজদারি কার্যবিধি যখন পড়েছিলাম আপনাদের মনে আছে যে ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আলোচনা করেছে। কত ধারায়? 6 ধারায়। এবং ওই 6 ধারায় শ্রেণী বিভাগ যেরকম আলোচনা করছে, দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ, এটা দেওয়ানি কার্যবিধি 1908-এর কোথাও নেই। তাহলে আমরা দেওয়ানি কার্যবিধি পড়তেছি বটে, বাট দেওয়ানি কার্যবিধির শ্রেণী বিভাগ 1908 সালের দেওয়ানি কার্যবিধির কোথাও কি নেই। তাহলে দেওয়ানি কার্যবিধির শ্রেণী বিভাগ আমরা কোথায় পাবো? দেওয়ানি কার্যবিধির শ্রেণী বিভাগ আলোচনা করেছে দেওয়ানি আদালত আইন 1887, আর একটা আইন। আমার যদি দেওয়ানি কার্যবিধি পড়া লাগে তাহলে এই দেওয়ানি আদালত আইন দিয়েও আমার সম্পূরক আইন হিসেবে লাগবে। যে দেওয়ানি কার্যবিধি তো লাগবেই, এর সাথে সাথে লাগবে কারে? দেওয়ানি আদালত আইন। এই দেওয়ানি আদালত আইনের 3 ধারায় বলেছে যে দেওয়ানি আদালত হলো 5 প্রকার। সবার উপরে জেলা জজ আদালত, তারপরে অতিরিক্ত জেলা জজ আদালত, তারপরে যুগ্ম জেলা জজ আদালত, তারপরে সিনিয়র সিভিল জাজ। আগে ছিল সিনিয়র সহকারী জজ, বাট 2025 সালে এটা সংশোধন করে সিনিয়র সহকারী জজ রে বানাইছে কি সিনিয়র সিভিল জাজ, আর সহকারী জজ রে বানাইছে সিভিল জাজ। তাহলে আমরা দেওয়ানি আদালত আইন থেকে আমরা জানলাম যে আদালত কয় প্রকার? 5 প্রকার। এখন এই 5 প্রকার আদালতের কি মামলা হবে, কোন আদালতে মামলা করা যাবে, তারপর কোন জেলার আদালতে মামলা করা যাবে, কোন জায়গা এই 5টা আদালতের কোথায় আপিল করা যাবে, বা এই 5 প্রকার আদালতে কি মামলা করা যাবে, এই জিনিসগুলোর উত্তর যদি আমি জানতে চাই তাহলে আমার জানতে হবে দেওয়ানি আদালতের এখতিয়ার কি। বলেন, দেওয়ানি আদালতের এখতিয়ার। দেওয়ানি আদালতের এখতিয়ারের অংশটুকু যদি আমরা পড়ি তাহলে আমরা জানবো যে দেওয়ানি মামলা কি। দেওয়ানি মামলা এই 5টা আদালতের কোথায় কোথায় দায়ের করা যাবে, কত টাকার মামলা কোথায় দায়ের করা যাবে, বা কোন জেলার আদালতে দায়ের করা যাবে, এই প্রশ্নগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ধারণা লাভ করতে হবে কি সম্পর্কে? এখতিয়ার। আর এখতিয়ারের ইংরেজি হচ্ছে কি? জুরিসডিকশন। কি বলেন? জুরিসডিকশন। তাহলে আমরা আগে পড়া শুরু করি, ধাপে ধাপে আলোচনা করব। দেখেন, আগে উত্তরে চলে আসি। ভূমিকা দেখেন, ভূমিকা পাইছেন? এই যে দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি 1908। সর্বপ্রথম 1859 সালে
দেওয়ানি মকদ্দমা সংক্রান্ত আইনটি বিধিবদ্ধ করা হয়। অর্থাৎ এই যে দেওয়ানি কার্যবিধি, এই এই দেওয়ানি সংক্রান্ত মকদ্দমা মানে দেওয়ানি মামলা করার জন্য যে আইনটা দরকার, এই আইনটা সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে পাশ করা হয় কত সালে? 1869 সালে। বর্তমানে প্রযোজ্য দেওয়ানি কার্যবিধি 1908 সালে প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে কি হয়? কার্যকর হয়। তাহলে বর্তমানে যেটা আছে, আমরা যেটা পড়বো বা পড়তেছি, এটা হয় হলো 1908 সালে পাশ করে, আর কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। এতে মোট কয়টা ধারা আছে? 158টা আর 51টি আদেশ রয়েছে। এখন আমরা চলে আসতেছি দেওয়ানি প্রকৃতির মামলা সম্পর্কে অত্র আইনের কত ধারায় আলোচনা করছে? 9 ধারায়। দেওয়ানি প্রকৃতির মামলা সম্পর্কে কত ধারায়? 9 ধারায়। তো প্রথমে আমরা জানি, এখতিয়ারের পরে আসতেছি, আগে আমরা জানি যে দেওয়ানি প্রকৃতির মামলা আসলে কি। দেখেন, একটা বিষয় ভাবে চিন্তা করেন, আমি এর আগেও বলছি যে ফৌজদারি মামলা কেন করে আর দেওয়ানি মামলা কেন করে। সাধারণত ফৌজদারি মামলা করা হয় যিনি অপরাধী তার শাস্তি দেওয়ার জন্য। আপনার টাকা একজন আত্মসাৎ করছে, আপনার একজন হত্যা করছে, আপনার একজন প্রহার করছে, আপনার একজন ঘর পোড়াই দিছে, আপনার একজন ক্ষতি করছে, এখন তার বিরুদ্ধে যদি আপনি ফৌজদারি মামলা করেন, তাহলে ওই যে সে যে কাজটা করছে এর জন্য তার শাস্তি হবে। কি হবে? শাস্তি হবে। কিন্তু তার কাছ থেকে আপনি কিন্তু কোনো ক্ষতিপূরণ পাবেন না। বুঝছেন? তাহলে ফৌজদারি মামলা করলে আমরা আসামিরে কি দিতে পারবো? শান্তি দিতে পারবো, সাজা দিতে পারবো, কিন্তু তার কাছ থেকে কোনো কি পাওয়া যাবে না? প্রতিকার পাওয়া যাবে না। এখন অনেকে বলতে পারেন যে স্যার কে, আমরা তো ফৌজদারি মামলা করে তো আসামির কাছ থেকে টাকা নেই, মানে আসামি যে টাকাটা দেয় সে তো ওই জেলে যাবে না, এই কারণে আপনারে দিছে, যে আপোষ মীমাংসা করে যে আমি জেল এই কোর্ট কাছারিতে আসবো না, মামলা ফেস করবো না, আমি টাকা দিয়ে দিচ্ছি, মামলা উত্তোলন করে নাও, তুলে নাও। বাট সে যদি নাসরবান্দা হয় যে আমি কোনো টাকা পয়সা দেবো না, দরকার আমি মামলা ফেস করবো, আমি ট্রায়াল ফেস করবো, আমি শাস্তি পেলে পাবো, তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারবেন না। বুঝছেন? এখন দেওয়ানি মামলা কেন করি? দেওয়ানি মামলা করলে আপনি যিনি বিবাদী তাকে, তার কাছ থেকে কোনো সাজা দিতে পারবেন না, তবে তার কাছ থেকে কি পাওয়া যাবে? প্রতিকার। তার কাছ থেকে কি পাওয়া যাবে? প্রতিকার। এখন ভাই, দেওয়ানি মামলা কোনগুলা? অনেকে বলবেন যে জমি জমার মামলা, টাকা পয়সার মামলা, এটা হলো দেওয়ানি মামলা। এখন দেওয়ানি মামলা যে কোনগুলা, এটা তো মুখ দিয়ে বললে হবে না। আপনারা আইনের স্টুডেন্ট, আমার অন্য একজন সাধারণ ব্যক্তি এ মুখ দিয়ে যা খুশি বলতে পারে, কিন্তু আইনের স্টুডেন্ট যদি বলে যে এই এই কথা আছে, তাহলে এই কথা কোথায় আছে এটা কি দেখাইতে হবে? রেফারেন্স দেখাইতে হবে। তো দেওয়ানি প্রকৃতির মামলা আসলে কি? দেওয়ানি প্রকৃতির মামলা আসলে কি সেটা বলছে দেওয়ানি কার্যবিধির 9 ধারায়। কত ধারায়? দেওয়ানি কার্যবিধির 9 ধারায়। আমরা পড়বো, তার আগে আমার কথা শুনেন। দেওয়ানি প্রকৃতির মামলা বলতে দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলছে এমন মামলা যে মামলাগুলো সম্পত্তির অধিকার বা পদের অধিকার সংক্রান্ত। কি কি বলেন? সম্পত্তির অধিকার বা পদের অধিকার। সম্পত্তির অধিকার মানে হলো যে আমার এই ল্যাপটপটা আশরাফুল নিয়ে গেছে, এখন আমি যদি আশরাফুলের কাছ থেকে ল্যাপটপটাই ফেরত পেতে চাই বা এর বিনিময়ে ক্ষতিপূরণ পেতে চাই, এটা হলো কি? সম্পত্তির অধিকার। আমার একজন বেদখল করছে, আমি দখল চাই, কিসের অধিকার? সম্পত্তির অধিকার। বুঝেন কিনা? আমারে, আমি একজনের 50,000 টাকা ধার দিছিলাম, আমার আর টাকা ফেরত দেয় নাই, এটা কিসের অধিকার? সম্পত্তির অধিকার। বুঝেন কিনা? তাহলে এই ক্ষেত্রে কি মামলা হবে? দেওয়ানি মামলা। আচ্ছা, আর যদি আমি পদের অধিকার বলি, পদের অধিকার কি? পদের অধিকার মানে হলো যে আমি এই কবরস্থানে একজন লাশকে কবর দেওয়ার অধিকারী, কিন্তু আমার কবর দিতে দেওয়া হচ্ছে না। আমি নতুন আইনজীবী হয়েছি, গোপালগঞ্জ বারে ভোট দেওয়ার অধিকারী, কিন্তু আমার ভোটার বানানো হচ্ছে না। দিনেশের কাছে একজন এসে বলতেছে যে দিনেশ, মৃত দিনেশ আমার পিতা, কিন্তু তারে দিনেশের আত্মীয় স্বজনরা সন্তান হিসেবে কি মানতেছে না, তখন সে এটা হচ্ছে কি? পদের অধিকার। তখন সে কি মামলা দায়ের করবে? দেওয়ানি মামলা। তাহলে আমরা দেওয়ানি প্রকৃতির মামলা বলতে বোঝায় সম্পত্তির অধিকার অথবা কি? পদের অধিকার। এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 9 ধারায়। তো আমরা প্রথমে চলে আসি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। দেওয়ানি প্রকৃতির মকদ্দমা, এবং এখানে ইংরেজিটা লিখে দেওয়া উচিত ছিল সুটস অফ সিভিল নেচার। মানে দেওয়ানি প্রকৃতির মামলার ইংরেজি কি? সুটস অফ সিভিল নেচার। দেখেন, সকল প্রকার সম্পত্তি ও অধিকার সম্পর্কিত মকদ্দমা। এই যে দেখছেন কি মামলা? সম্পত্তি
অধিকার সম্পর্কিত মকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধির 9 ধারা অনুসারে আইন দ্বারা, এটা গোল দেবেন, আইন দ্বারা বারিত না হলে, আইন দ্বারা বারিত না হলে, এটা খুবই তাৎপর্যপূর্ণ কথা। অনেকে এই বারিত শব্দের অর্থ বুঝেন না। বারিত মানে হলো নিষেধ করা। আইন দ্বারা বারিত না হলে সকল প্রকৃতির দেওয়ানি মকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। প্রথমে আমরা জানলাম যে দেওয়ানি মামলা হলো কিসের অধিকার? সম্পত্তির অধিকার বা পদের অধিকার। এখন পরক্ষণে 9 ধারায় বলছে যদি আইন দ্বারা বারিত না হয়, আইন দ্বারা বারিত মানে কি? আইন দ্বারা নিষেধ করা না থাকলে এই সকল সম্পত্তির অধিকার বা পদের অধিকার রিলেটেড মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এখন সম্পত্তির অধিকার বা পদের অধিকার হলেই যে দেওয়ানি আদালতে করা যাবে বিষয়টা তা না। যদি আইন নিয়ে নিষেধ থাকে তাহলে করা যাবে না। উদাহরণস্বরূপ ধরেন সরকারি কর্মচারীরা চাকরিচ্যুত করছে, এখন সে চাকরি ফিরে পেতে চায়, তাহলে পদের অধিকার না ভাই? পদের অধিকার। এখন আমরা তো জানি পদের অধিকার হলে কি মামলা? দেওয়ানি মামলা। কিন্তু এটা দেওয়ানি আদালতে করা যাবে না। কেন যাবে না? কারণ আইন দ্বারা নিষেধ আছে। কেমনে বুঝলাম? কারণ সরকারি কর্মকর্তা রিলেটেড মামলা হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে। তো এই মামলা যদি সরকারি কর্মকর্তা দেওয়ানি আদালতে করে তাহলে এই মামলা হবে না, কারণ অপরপক্ষ এসে দেখাবে যে এই মামলা কি আইন দ্বারা কি আছে, বুঝছেন? তাহলে বিষয়টা এমন না যে পদের অধিকার বা সম্পত্তির অধিকার হইলেই যে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন, বিষয়টা তা না। অবশ্যই যদি আইন দ্বারা নিষেধ করা না থাকে তাহলে আপনি করতে পারবেন। হ্যাঁ অবশ্যই। দেখেন ভাই, আমরা এতটুকু বুঝলাম যে দেওয়ানি প্রকৃতির মামলা কত ধারায় আছে? 9 ধারায়। কিসের কিসের মামলা দেওয়ানি প্রকৃতির মামলা? সম্পত্তির অধিকার বা পদের অধিকার। এবং সকল সম্পত্তির অধিকার বা পদের অধিকারের মামলা কি দেওয়ানি আদালতে করা যাবে? না, যাবে না। কোনগুলো করা যাবে? যদি আইনে নিষেধ না থাকে। ক্লিয়ার? আইনে নিষেধ না থাকলে দায়ের করা যাবে, আর যদি নিষেধ থাকে তাহলে দায়ের করা যাবে না। এখন এখন দেখেন যে 9 ধারার অধীনে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, এমনকি অদৃশ্য সম্পত্তি যেমন কপিরাইট, ট্রেডমার্ক প্রভৃতি সকল প্রকার সম্পত্তি সত্ত্ব বা অধিকার অথবা কোনো পদের অধিকার বা, আন্ডারলাইন করেন, পদের অধিকার বা কি মর্যাদার অধিকার সম্পর্কিত মকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। এই সকল বিষয়ে আন্ডারলাইন করবেন, বিশেষ আইন দ্বারা নিষেধ না থাকলে, এই সকল বিষয়ে যদি আইন দ্বারা কি নিষেধ না থাকে তাহলে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে। অর্থাৎ আপনি স্থাবর সম্পত্তি হোক, অস্থাবর সম্পত্তি হোক, এগুলা যদি সম্পত্তির অধিকার বা পদের অধিকার সংক্রান্ত হয় তাহলে এই সকল বিষয়ে নিঃসন্দেহে কোথায় মামলা করা যাবে? দেওয়ানি আদালতে মামলা করা যাবে। এছাড়া পূজা বা প্রার্থনার অধিকার, আন্ডারলাইন করেন, পূজা বা প্রার্থনার অধিকার, কবর দেওয়া, লাশ পোড়ানোর অধিকার, ভোট দেওয়ার অধিকার ইত্যাদি সম্পর্কিত মকদ্দমাও কি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। সহজ কথা, আমার যদি মামলাটা অধিকার রিলেটেড হয় অথবা আমার যদি মামলাটা কি হয় পদের অধিকার বা সম্পত্তির অধিকার সংক্রান্ত হয় তাহলে কি মামলা করা যাবে? দেওয়ানি মামলা দায়ের করা যাবে। যদি কি না থাকে, যদি নিষেধ না থাকে, যদি নিষেধ না থাকে তাহলে এই মামলা করা যাবে। তো এজন্য যদি পরীক্ষায় যে প্রশ্ন আসছে যে দেওয়ানি প্রকৃতির মামলা সম্পর্কে আলোচনা করো, দেওয়ানি প্রকৃতির মামলা সম্পর্কে বিস্তারিত বলছে কোথায়? 9 ধারায়। কোন আইনের 9 ধারায়? দেওয়ানি কার্যবিধির 9 ধারায়। এই হচ্ছে কথা। তো এই যে যে দেওয়ানি প্রকৃতির মামলা, এই দেওয়ানি প্রকৃতির মামলাকে ইংরেজিতে কি বলে বলেন? আরিফ সাহেব কি বলে? দেওয়ানি প্রকৃতির মামলারে বলে হচ্ছে আপনার সুটস অফ সিভিল নেচার। আচ্ছা, তো আমরা চলে আসি এখতিয়ারে। লিখতে পারেন সুট অফ সিভিল নেচার।
হ্যাঁ, প্রশ্নে দেওয়া আছে। তো আমরা এখতিয়ারে চলে এসেছেন। এখতিয়ার, এটা ভিভিআই, এখতিয়ার জুরিসডিকশন। এখতিয়ার বলতে আইন অনুযায়ী আদালতের ক্ষমতা প্রয়োগের অধিকার বা কর্তৃত্বকে বোঝায়। দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে দেওয়ানি কার্যবিধি 1908 এবং দেওয়ানি আন্ডারলাইন করবেন, দেওয়ানি আদালত আইন 1887 দ্বারা নির্ধারিত সীমাবদ্ধতা সাপেক্ষে ন্যায় বিচারের স্বার্থে দেওয়ানি আদালতের কর্তৃত্ব প্রয়োগের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ হলো, আপনি যদি দেওয়ানি আদালতের এখতিয়ারকে ভাগ করতে চান বা এখতিয়ারকে বিশ্লেষণ করতে চান, তাহলে আপনাকে দুইটা আইনেরই সহায়তা লাগবে। একটা হলো দেওয়ানি কার্যবিধি 1908 আর একটা হলো সিভিল কোর্টস অ্যাক্ট 1887। এই দুইটাই লাগবে। এবং এখানে দেখেন যে দেওয়ানি আদালতের এখতিয়ারকে গোল দিবেন 3টি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। দেওয়ানি আদালতের এখতিয়ারকে ভাগ করা যায় 3 ভাগে। এখন এই 3 ভাগ আসলে কি কি? এখন যারা বিভিন্ন গাইড বই পড়েন, আইন পাঠ আছে বা প্রিলি মাস্টার আছে অথবা অন্য বই থাকতে পারে, কোনো কোনো বইতে 5 ভাগেও লেখা আছে, কোথাও কোথাও 3 ভাগে লেখা আছে। দুইটাই সঠিক ভাই, আপনার 3 ভাগও সঠিক, 5 ভাগও সঠিক। বিষয়টা হলো যে এখতিয়ার কিন্তু ওই কোন ধারায় বলে নাই যে 3 প্রকার, কোন ধারায় বলে নাই যে 5 প্রকার, বুঝছেন? তাহলে এখতিয়ার যে 3 প্রকার, এটা আমরা পেলাম কোথায়? এটা আমরা আমাদের ব্যাখ্যার সুবিধার্থে কেউ 3 ভাগে ভাগ করে, কেউ 5 ভাগে ভাগ করে, বাট জিনিস একই। ওই 5 ভাগে যা আছে 3 ভাগের মধ্যে তাই আছে, আবার 3 ভাগে যা আছে 5 ভাগের মধ্যে তাই আছে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যদি দেখি এখতিয়ারকে 3 ভাগে ভাগ করছে। প্রথম যে ভাগ, বিষয়বস্তুগত এখতিয়ার, বা এর আর এক নাম কি? সাধারণ এখতিয়ার, এবং ইংরেজিতে এটাকে কি বলে? সাবজেক্টিভ জুরিসডিকশন। তাহলে এখতিয়ার যে 3 প্রকার, প্রথম আমরা পেলাম বিষয়বস্তুগত এখতিয়ার বা সাধারণ এখতিয়ার, ইংরেজিতে বলে সাবজেক্টিভ জুরিসডিকশন। অতঃপর দেখেন আর্থিক এখতিয়ার, এটার ইংরেজিতে বলে কি? পিকুনিয়ারি জুরিসডিকশন। এরপরে দেখেন আঞ্চলিক এখতিয়ার, এটাকে বলে কি? টেরিটোরিয়াল জুরিসডিকশন। এখন বিষয়বস্তুগত এখতিয়ার মানে হলো যে এই দেওয়ানি আদালতে কোন বিষয় নিয়ে মামলা করা যায়, কোন বিষয় নিয়ে মামলা করা যায়, এটা আমি জানলে বুঝবো যে দেওয়ানি আদালতে কোন বিষয়ের মামলা হবে। আর আর্থিক এখতিয়ারের মানে হলো যে ওই যে 5টা দেওয়ানি আদালত বুঝছি না, 5টা দেওয়ানি আদালতে কার কাছে কত টাকার মামলা করা যাবে, এটা আমরা জানবো কোথা থেকে? আর্থিক এখতিয়ার। আর আঞ্চলিক এখতিয়ার মানে হলো যে এই মামলাটা গোপালগঞ্জে হবে নাকি পিরোজপুরে হবে, কোন জায়গার কোন জেলার আদালতে হবে, এটা আমরা জানতে পারবো কোথা থেকে? আঞ্চলিক এখতিয়ার থেকে, বুঝছেন? তাহলে বিষয়বস্তুগত এখতিয়ার থেকে জানলাম যে দেওয়ানি ওই 5টা আদালতে কি মামলা হবে, কোন বিষয়ের মামলা হবে। আর্থিক এখতিয়ার সম্পর্কে পড়ে আমরা জানবো যে 5টা আদালতের কোন আদালতের আর্থিক এখতিয়ার কত। আর আঞ্চলিক এখতিয়ার থেকে আমরা জানতে পারবো যে কোন জায়গার আদালতে মামলাটা হবে। কারণ সিভিল জাজ তো 64 জেলায় আছে। একটা জমি ধরেন ঢাকাতেও আছে, গাজীপুরেও আছে। এখন এই জমিটার মামলা ঢাকায় হবে নাকি গাজীপুরে হবে, এটা আমরা জানবো কোন এখতিয়ার থেকে? আঞ্চলিক এখতিয়ার, বুঝছেন? আর এই জমিটার মূল্য 10 লাখ টাকা বা 10 কোটি টাকা, এটা কোন কোর্টে হবে, এটা জানবো কোথা থেকে? আর্থিক এখতিয়ার। আর এই জমি জমার মামলা, এটা যে দেওয়ানি প্রকৃতির মামলা, এটা জানবো কোথা থেকে? বিষয়বস্তুগত এখতিয়ার থেকে। ধন্যবাদ। সো আমরা প্রথমে চলে আসি বিষয়বস্তুগত এখতিয়ার। দেখেন বিষয়বস্তুগত এখতিয়ার মজার বিষয়, অলরেডি আমরা পড়ে ফেলেছি। কিভাবে জানেন? বিষয়বস্তু এখতিয়ার অলরেডি কি পড়ছি। যদি বলেন স্যার কোথায় পড়লাম, ওই যে একটু আগে দেওয়ানি প্রকৃতির মামলা পড়ছি না, দেওয়ানি প্রকৃতির মামলা যা পড়ছি সেটাই বিষয়বস্তুগত এখতিয়ার। এই যে দেখেন, দেওয়ানি আদালত দেওয়ানি প্রকৃতির মকদ্দমা ছাড়া অন্যান্য মকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারে না। সকল প্রকার সম্পত্তি ও অধিকার সম্পর্কিত মকদ্দমা হলো দেওয়ানি মকদ্দমা। পাইছেন? দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 9 ধারা অনুসারে আইন দ্বারা বারিত না হলে সকল প্রকৃতির দেওয়ানি মকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। 9 ধারার অধীনে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, এমনকি অদৃশ্য সম্পত্তি যেমন কপিরাইট, ট্রেডমার্ক প্রভৃতি সকল প্রকার সম্পত্তি, সত্ত্ব বা অধিকার অথবা কোনো পদের অধিকার বা মর্যাদার অধিকার সম্পত্তি মকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। এই সকল বিষয়ে বিশেষ আইন দ্বারা নিষেধ না থাকলে দেওয়ানি আদালতে
মকদ্দমা দায়ের করা যাবে। এছাড়া পূজা বা প্রার্থনার অধিকার, যে আমার অমুক মন্দিরে পূজা করার অধিকার আছে, কবর দেওয়ার অধিকার, লাশ পোড়ানোর অধিকার, ভোট দেওয়ার অধিকার ইত্যাদি সম্পর্কিত মকদ্দমাও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। তাহলে আমরা বিষয়বস্তুগত এখতিয়ার কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির কত ধারায়? দেওয়ানি কার্যবিধির 9 ধারায়। তাহলে বিষয়বস্তুগত এখতিয়ার আর একটা বাংলা প্রতিশব্দ কি বলেন? সাধারণ এখতিয়ার। ইংরেজিতে কি বলে? সাবজেক্টিভ জুরিসডিকশন। এখন আমরা চলে আসি আর্থিক এখতিয়ার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখেন আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ারকে ইংরেজিতে বলে পিকুনিয়ারি জুরিসডিকশন। আপনি যখন লিখিত পরীক্ষায় লিখবেন তখন এই পিকুনিয়ারি আপনার যদি বানান মনে না থাকে লেখার দরকার নাই, আমি শুধু লিখবো কি আর্থিক এখতিয়ার। বাট লিখতে গিয়ে যেন আবার ভুল লিখেন না, ভুল লেখার চেয়ে না লেখা ভালো। তো দেখেন, কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমার বিচার করবেন তাই হলো আদালতের আর্থিক এখতিয়ার। সকল দেওয়ানি আদালত সকল মূল্যমানের মকদ্দমা বা আপিল বিচার করতে পারে না। দেওয়ানি কার্যবিধি, এটা আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর কত ধারা? 6 ধারা। সিপিসির 6 ধারা অনুসারে দেওয়ানি কার্যবিধির কত ধারা? 6 ধারা অনুসারে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে মকদ্দমা বিচার করবে। একটু শুনেন, দেওয়ানি আদালত মোট কয়টা ভাই? এই আরিফ সাহেব নেন, মাইক্রোফোন নেন, কোনো কিছু চাপ দিয়েন না, এমনি ধরেন, মুখের কাছে নিয়ে উত্তর দেন। দেওয়ানি আদালত কয় প্রকার? স্যার দেওয়ানি আদালত দোতলায় 4 তলা, 5 প্রকার স্যার। 5 প্রকার কি কি বলেন? 5 প্রকার কি কি বলেন? স্যার উপরেতেই কই, 2025 সালের সংশোধনীতে কই। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। 2025 সালের সংশোধনী অনুযায়ী সিনিয়র সিভিল কোর্ট, সিভিল জজ আর কি, সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ, তারপরে এলে উপরের তে। না মানে নিম্ন আদালত থেকে করছি, তারপরে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, নাকি? আর সিনিয়র সিভিল জজ আর সিভিল জজ। তাই 2025 সংশোধনী আশরাফুল্লে দেন, আশরাফুল্লে দেন। 5 প্রকার দেওয়ানি আদালত কি কি আশরাফুল বলেন দি? প্রথম হলো সিভিল জজ, তারপরে সহকারী সিভিল জজ, যুগ্ম জজ, সহকারী সিভিল জজ। মানে স্যার ওই যে নতুন নাম আসছে স্যার মন আচ্ছা বলেন বলেন। তারপরে হলো যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ। আচ্ছা দেখেন, আপনারা 1 নাম্বার থেকে বলবেন, সবার উপরে কি? জেলা জজ। তারপর হলো অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ। আপনারা অনেকে যুগ্ম উচ্চারণ করেন, ওটা কিন্তু ম, যুগ্ম উচ্চারণ হবে জয় রস্যু গ ময়কার ম, যুগ্ম। ঠিক আছে? তাহলে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ, সিভিল জজ। তাহলে সবার উপরে হলো জেলা জজ, আর 5 নাম্বার কি? সিভিল জজ। বুঝছেন কিনা? এখন এই 5 প্রকার দেওয়ানি আদালতে, এই দেওয়ানি কার্যবিধি 6 ধারা মাত্র পড়লাম, 6 ধারায় বলতেছি কি যে প্রতিটি দেওয়ানি আদালত, প্রতিটি দেওয়ানি আদালত মানে কি 5টা দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থেকে বিচার করবে। এই এই 5টা দেওয়ানি আদালত যার যার যে আর্থিক এখতিয়ার আছে তার তার সেই সীমার মধ্যে থেকে বিচার করবে। যদি সহকারী জজে সিভিল জজের 1 লাখ থাকে, ওই 1 লাখের বেশি সে যাবে না। যদি যুগ্ম জেলা জজে 5 লাখ থাকে, 5 লাখের বেশি যাবে না। বুঝেন কিনা? এখন এই 6 ধারায় কি বলছে যে 5টা আদালতের আর্থিক এখতিয়ার কার কত, তা কিন্তু বলে নাই। এইভাবে ভাষাটা হলো এরকম যে আপনার পকেটে যে টাকা আছে বাসা থেকে আনতে পারবেন না, বরং পকেটে যা আছে এর চেয়ে বেশি খরচ করতে পারবেন না। কিন্তু পকেটে কত টাকা আছে তা কি এখনো বলছে? বলে নাই। তাহলে দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি আদালত আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থেকে বিচার করবে। এইটুকু বুঝতেন ভাই? আচ্ছা, এখন আমার কথা শুনেন, এই জায়গা পড়বো পরে, আগে আমার কথা শুনেন। এই জায়গায় এটা একটু ঠেলা দিয়ে আসতে হবে, তারপরে বলি আর কি, যে কোনো একজন একটু লাগাই দিয়ে আসেন। আচ্ছা শুনেন,
এটা হলো সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় দেওয়ানি কার্যবিধি না, কি বলেন? সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় বলেছে জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এক্টের অসীম। আমি যা বলি নোটের দিক তাকাবেন না, আমার মুখের দিক তাকান। আর যারা অনলাইনে আছেন তারা নোট পড়েন না, আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় জেলা জজের আর্থিক এক্টের কি অসীম, 1 থেকে অসীম। 1 থেকে যদি 1000 কোটি টাকাও হয়, এই মামলা কোথায় করা যাবে? জেলা জজের কাছে করা যাবে। আবার যুগ্ম জেলা জজ এর ও 1 থেকে কি অসীম, 1000 কোটি টাকা হলে এর কাছে করা যাবে। এটুকু বুঝছেন? সিভিল কোর্টস অ্যাক্টের কত ধারায়? 18 ধারায়। আচ্ছা, সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায়, কত ধারায়? 19 ধারায় বলেছে সিভিল জাজের, মানে 5 নম্বরে যে সিভিল জাজের আর্থিক এখতিয়ার 1 থেকে 15 লাখ। কত? 1 থেকে 15 লাখ। তার মানে সিভিল জাজ সর্বোচ্চ বিচার করতে পারে কত টাকার মামলা? 15 লাখ। বুঝেন কিনা? আর সিনিয়র সিভিল জাজের আর্থিক এখতিয়ার 1 থেকে 25 লাখ। কত? 1 থেকে 25। 15 লাখ 1 থেকে 25 না, এটাও 1 থেকে। চারটা আদালতই 1 থেকে অসীম, 1 থেকে অসীম, 1 থেকে 15, 1 থেকে 25। বুঝেন কিনা? আচ্ছা, এখন তাহলে আমরা মোট দেওয়ানি আদালত কয়টা? 5টা। তাহলে আর্থিক এখতিয়ার 18 আর 19 ধারা যদি দেখি, আর্থিক এখতিয়ার আছে কয়টা আদালতের? 4টা। নাই কোনটা? অতিরিক্ত জেলা জজের আর্থিক এখতিয়ার নাই। আচ্ছা, তার থাক না থাক পরের বিষয়। এখন ভাই আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। একটা মামলার মূল্যমান যদি 5 লাখ হয়, কত? 5 লাখ। 5 লাখ। তাহলে 5 লাখের মামলা কার কার কাছে করা যায়? আমরা হিসাব করি আসেন। যেহেতু সহকারী জজের আর্থিক এখতিয়ার 1, সিভিল জজের আর্থিক এখতিয়ার 1 থেকে 15, তাহলে 5 লাখের মামলা বিচার করার ক্ষমতা তার আছে, আছে কিনা? সিনিয়র সিভিল জজের আর্থিক এখতিয়ার 1 থেকে 25, তাহলে তারও 5 লাখ টাকা মামলা বিচার করার ক্ষমতা কি আছে, আছে কিনা? যুগ্ম জেলা জজের অসীম, তাহলে তার তো আছেই। জেলা জজের অসীম, তারও কি আছে, আছে কিনা? এখন তাহলে মামলাটা হবে কোথায়? মামলাটা হবে কোথায়? ঠিক আছে, এটা জানতে হলে আমার যাওয়া লাগবে দেওয়ানি কার্যবিধির 15 ধারায়। কত ধারায়? 15 ধারায়। দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বলেছে যে, আমি আমার ভাষায় বলি যে একটা মামলা যদি একাধিক জায়গায় দায়ের করা যায়, তাহলে দেখতে হবে সিরিয়ালে সবার নিচে কে, তার কাছে দায়ের করতে হবে। ধরেন এই যে 5 লাখ টাকার মামলা হিসেবে তো 4 জনের কাছেই দায়ের করা যায় না ভাই। এই 4 জনের মধ্যে সিরিয়ালে নিচে কে? সিভিল জাজ। তাহলে 5 লাখ টাকার মামলা কোথায় হবে? সিভিল জাজের কাছে হবে। আপনি অন্য কোথাও মামলা করতে পারবেন না। বুঝেন কিনা? এবং এই ব্যাখ্যাটা দিয়েছে কোথায়? দেওয়ানি কার্যবিধির 15 ধারায়। দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, 20 লাখ টাকার মামলা, একটা জমির মূল্যমান 20 লাখ, এই মামলাটা বিচার করার ক্ষমতা কার কার আছে? সিভিল জাজের নাই। সিভিল জাজের নাই। সিনিয়র সিভিল জাজের আছে, যুগ্ম জেলা জজের আছে, জেলা জজের আছে। বাট এই তিনটার মধ্যে হবে কার কাছে? সিনিয়র সিভিল জাজ। বুঝেন কিনা? আচ্ছা, এইভাবে চিন্তা করেন। শিল্পী মনে করেন যে একটা মামলা মূল্যমান ধরেন 30 লাখ। কত? 30 লাখ। এটার বিচার করার একটা সিভিল জাজের আছে নাই, কারণ তার তো 15 লাখ। মামলা কত? 30 লাখ। সিনিয়র সিভিল জাজের একটা 25 লাখ পর্যন্ত, কিন্তু মামলার মূল্যমান কত? 30 লাখ। তাহলে এই দুজনের নাই। যুগ্ম জেলা জজের অসীম, জেলা জজের অসীম। তাহলে 30 লাখের মামলা যুগ্ম জেলা জজের কাছেও করা যায়, জেলা জজের কাছেও করা যায়, যায় কিনা? তাহলে হিসাবে এখন 15 ধারার দেওয়ানি কার্যবিধির 15 ধারার শর্ত অনুসারে এই মামলা হবে কোথায়? যুগ্ম জেলা জজের কাছে। কারণ এই দুইজনের মধ্যে নিচের কে? যুগ্ম জেলা। বুঝেন কিনা? তাহলে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার ভিন্ন ভিন্ন ভিন্ন, বাট যদি একটা মামলা সব জায়গায় করার সুযোগ থাকে, তাহলে সেটা করতে হবে কোথায়? সর্বনিম্ন স্তরের আদালতে। এই ব্যাখ্যা প্রদান করেছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? আমাদের এই জায়গায় যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে কখনো চিন্তা করেন নাই। আচ্ছা, সেটা পরের বিষয়।
জেলা জজের কাছে এখন একজন প্রশ্ন করছে, স্যার তাহলে তো সব মামলাই তো যুগ্ম জেলা জজের কাছে যায়, জেলা জজের কাছে কি মামলা যায়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর একটু পরে দিই। জেলা জজের কাছেও যায়, জেলা জজের কাছে বিশেষ মামলা আছে, যে কপিরাইট, ট্রেডমার্ক, এই মামলাগুলো সরাসরি জুরিসডিকশন আছে জেলা জজের, এই মামলাগুলো দায়ের করতে হয় জেলা জজের কাছে। আর পড়বো তো তার আগে বুঝাই নিচ্ছি যে যে সকল আদালতে মূল মামলা দায়ের করা যায় সেই আদালতগুলোকে বলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা আদি এখতিয়ার সম্পন্ন আদালত। যে সকল আদালতে মূল মামলা দায়ের করা যায় সেই সকল আদালতকে কি বলে? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা আদি এখতিয়ার সম্পন্ন আদালত। তো বলেন তো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কয়টা? এই যে চারটা, সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ। তাহলে অতিরিক্ত জেলা জজ এটা কি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স? না, কারণ এর কোনো বিচারিক ক্ষমতা নেই। এখন যা যা পড়লাম আসেন আমরা এই বুঝাই দিলাম, এখন আমরা মিলাই। এই লাইট কেন? আপনার লাইট জ্বালা, বাট আপনার কি চোখের সমস্যা আছে? কি সমস্যা? ডাক্তার দেখাইছেন? এই যে গেছেন জানলার কাছে আছে। দেন দেন লাইট অন করে দেন। পরে তো বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার সময় পড়বেন ঝড়ের মধ্যে এক কোনায় কারেন্টও নাই, তখন কি কি লিখবেন? মোমবাতি। আবার একবার পড়ছি জানালার কাছে, জানালাও ভাঙা। দেখেন আমাদের এই শুনেন, সারা বাংলাদেশের যে কোনো কোচিং এ যদি যান, যে কোনো রুমে যদি যান, কোন রুমে 1 2 3 4 এই জানলা, 4টে জানালা রুম কিন্তু কোনো জায়গা পাবেন না। দেখেন, আসেন। আচ্ছা, কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমা বিচার করবেন তাই হলো আদালতের আর্থিক এখতিয়ার। সকল দেওয়ানি আদালত সকল মূল্যমানের মকদ্দমা বা আপিল বিচার করতে পারে না। দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 ধারা অনুসারে দেওয়ানি আদালত কর্তৃক তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থেকে মকদ্দমা কি করবেন? বিচার করবেন। এখন দেখেন, এছাড়া অত্র আইনের 15 ধারা, অত্র আইন মানে কোন আইন? দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি মকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, অর্থাৎ এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু কি ট্রাই ইট। তাহলে দেখেন, কোন আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমা বা আপিল গ্রহণ বা নিষ্পত্তি করবেন তা দেওয়ানি কার্যবিধি, তার দেওয়ানি আদালত আইন 1887 দ্বারা নির্ধারিত। দেওয়ান সাধারণত আন্ডারলাইন করবেন, আর্থিক এখতিয়ারকে 2 ভাগে ভাগ করা যায়। আর্থিক এখতিয়ার আবার ভাগ করতে কয় ভাগে? 2 ভাগে, যথা 1 মৌলিক বা আদি এখতিয়ার, আর একটা কি আপিল এখতিয়ার। সর্বপ্রথম আমরা আসি মৌলিক বা আদি এখতিয়ার। মৌলিক বা আদি এখতিয়ার মানে হলো যে ক্ষেত্রে মূল মামলা করা যাবে। মৌলিক বা আদি এখতিয়ার দেওয়ানি আদালত আইন 1887 এর আন্ডারলাইন করেন 18 ধারায় জেলা জজ ও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সম্পর্কে এবং 19 ধারায় সিনিয়র সহকারী জজ আর সহকারী জজ, এটা কেটে লেখেন সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ, সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ এটা লেখেন। এখন আর সহকারী জজ নেই। কি হবে? তাহলে 19 ধারায় সিনিয়র সিভিল জাজ ও সিভিল জাজের আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করেছে। সর্বপ্রথম দেখেন দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায়, এই যে দেখেন, জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন, আন্ডারলাইন করেন। জেলা জজের আর্থিক এখতিয়ার কি? সীমাহীন। সাধারণত জেলা জজ আদালতে বিশেষ প্রকৃতির মকদ্দমা, আন্ডারলাইন করেন, যেমন কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট ইত্যাদি সংক্রান্ত মামলা দায়ের করা যায়। এখন যদি কেউ বলেন স্যার কপিরাইট কি, ট্রেডমার্ক কি, আপনার এলএলবি তে ভালোভাবে পড়ে আসছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বা অ্যাক্ট, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন পড়ছেন না? ওই জায়গায় কপিরাইট মানে হলো আপনার যে সৃষ্টিশীল কর্ম, গান, সিনেমা, এগুলা, বই লেখা, উপন্যাস, এগুলো কপিরাইট নিবন্ধন থাকে, যাতে আপনার ওই বই আপনার অনুমতি ছাড়া কেউ নকল করতে না পারে। ট্রেডমার্ক ব্যবসার ক্ষেত্রে
বিশেষ চিহ্ন, এটার বলে ট্রেডমার্ক। আইফোনের যে খাওয়া আপেল, এটা আইফোনের কি ট্রেডমার্ক। তাহলে এটা যদি কেউ নকল করে তাহলে আইফোন কোম্পানি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। প্যাটেন্ট, প্যাটেন্ট হলো আবিষ্কার। যখন কোন আবিষ্কার করে তখন ওই থিওরিটাকে পেটেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হয়। করোনার ভ্যাকসিন যে আবিষ্কার করছে সেটার পেটেন্ট কার? তার। এখন ওই ভ্যাকসিন দেখে তার অনুমতি না নিয়ে যদি এটা কেউ তৈরি করে তাহলে করোনার ভ্যাকসিনের আবিষ্কারক তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। বুঝছেন? তাহলে এই কপিরাইট, ট্রেডমার্ক বা পেটেন্ট এই মামলাগুলো সরাসরি কোথায় হবে? জেলা জজ আদালত। তারপরে দেখেন, যুগ্ম জেলা জজ আদালতে যে কোনো মূল্যমানের মূল মোকদ্দমা দায়ের করা যায়। এখানে একটু লিখে রাখেন যে যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ারও সীমাহীন। একটু লেখেন, লিখে রাখেন, যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ারও সীমাহীন। স্যার লিখেছেন? 19 ধারায় কি লিখতে বলছেন ওটা নেটের প্রবলেম কি শুনি নাই, এটা জানতে বলতেন। বুঝি নাই কি বলছেন রুপি, আরেকবার বলেন। স্যার 19 ধারায় কি লিখতে বলছেন সেটা আমি আসলে শুনি নাই, নেট প্রবলেম 19 হচ্ছে। ধারা এখনো যাই নাই। ওই যে 19 ধারা আমি যে স্ক্রিনে দেখাচ্ছি দেখেন, এই যে এখানে, এই যে না না, উপরে বলছেন যে স্যার একটা কি লিখতে কারেকশন করতে, আমি সেটা শুনি নাই। হ্যাঁ, কারেকশনটা সহকারী জজ, সিনিয়র সহকারী জজের জায়গায় সহকারী টু কেটে যার সিভিল লেখেন। আর এই যে ও সহকারী জজের কাছে সহকারী কেটে সিভিল লিখবেন, এইটুক কারেকশন। দেখেছেন? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন আর যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ারও কি সীমাহীন। এখন দেখেন, দেওয়ানি আদালত আইন 1887 এর সর্বশেষ সংশোধনী 2021-এর 19 ধারায়, এর আগে আপনি আর একটু এখানে আপডেট করা হয় নাকি লিখতে পারেন, একটু ব্যাখ্যা দিয়ে দিতে পারেন যে দেওয়ানি আদালত আইন 1887 সর্বশেষ সংশোধনী 2025 অনুসারে। আচ্ছা, এখানে লেখার দরকার নাই, শুনেন, এই জায়গা যা আছে থাক। আপনি জাস্ট লেখেন দেওয়ানি আদালত আইন সর্বশেষ সংশোধনী 2021-এর 19 ধারায় এই সর্বশেষ শব্দটা কেটে দেন, তাহলে শুধু থাকবে ব্র্যাকেটের সংশোধনী 2021। কি থাকবে? সংশোধনী 2021। তাহলে দেওয়ানি আদালত আইন 1887 এর সংশোধনী 2021 এর 19 ধারায় সহকারী জজ আছে না ভাই, সহকারী জজ কেটে কি লিখবেন? সিভিল জজ। সিভিল জজের আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত মূল মামলার বিচার ও নিষ্পত্তি করতে পারে। আর সিনিয়র সহকারী জজ আছে না, এই জায়গা কি লিখবেন? সিনিয়র সিভিল জজ। ইনি বিচার করতে পারে কত? 25 লক্ষ টাকা পর্যন্ত। বুঝেন কিনা? জাস্ট সহকারী জজের কাছে হবে সিভিল জাজ, আর সিনিয়র সহকারী জজ, সহকারী শব্দটা কেটে হবে কি? সিভিল জাজ। তাহলে 19 ধারায় বলতেছে সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা, আর 19 ধারায় বলতেছে সিনিয়র সিভিল জজের, মানে সিভিল জজের 15 লাখ আর সিনিয়র সিভিল জজের কত? 25 লক্ষ। 2025-এ সিভিল কোর্টস অ্যাক্টের জাস্ট নামটা চেঞ্জ হয়েছে। সহকারী জজের নাম হয়েছে সিভিল জাজ, আর সিনিয়র সহকারী জজের নাম হয়েছে সিনিয়র সিভিল জাজ। জি। তো তাহলে এই শুনেন, তাহলে আমরা 18 সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19 ধারায় কি পেলাম? সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় পেলাম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন, যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। আর সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায় পেলাম সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 15 লাখ। আর সিনিয়র সিভিল জজের আর্থিক এখতিয়ার। বুঝছেন? তাহলে এই 4টা আদালত হলো কি? কোর্ট অফ কি? ফার্স্ট ইনস্ট্যান্স, মানে আদি এখতিয়ার সম্পন্ন আদালত। এখন যদি বলেন যে 4টা আদালতে কোন জায়গায় কি মামলা করবে, কোন ধারার সূত্র অনুসারে? দেওয়ানি কার্যবিধির 15 ধারা। দেওয়ানি কার্যবিধির 15 ধারায় কি বলছে? বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। মনে আছে কিনা? তাহলে আমরা আর্থিক এখতিয়ারে ভাগ করছিলাম 2 ভাগে, একটা হলো আদি বা মৌলিক এখতিয়ার, আর একটা কি? আপিল এখতিয়ার। এখন আমরা দেখব আপিল এখতিয়ারে কি আছে। শুনেন, আপিল এখতিয়ার খুব সহজ। সেটা হলো যে
দেওয়ানি আপিল গুলো কোন আদালতে হবে? দেওয়ানি আপিল এখতিয়ার আছে দুইটা আদালতের, হাইকোর্ট বিভাগ আর জেলা জজ আদালত। যদি মামলার মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে আপিল হবে জেলা জজ আদালতে, আর 5 কোটি টাকার বেশি হলে আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। এতটুকু মনে রাখলেই হবে। আর আপিল এখতিয়ার সম্পর্কে বলছে সিভিল কোর্টস অ্যাক্টের 20 আর 21 ধারায়, বাট আমরা 21 মনে রাখলেই হবে। এই যে দেখেন কি ভাই, সিভিল অবশ্যই ইংলিশ ইংলিশ শব্দ, দেখেন বাংলা হয় না, বাংলা সিভিলই, বাংলা হয় বেসামরিক, সব জিনিসের বাংলা হবে না। প্রক্ষালন কক্ষ হবে না, দেখেন প্রক্ষালন কক্ষ বুঝেন? টয়লেট। দেখেন আপিল এখতিয়ার, দেওয়ানি আদালত আইন 1887 সর্বশেষ সংশোধনী 2021, সর্বশেষ শব্দটা কেটে দেন। সংশোধনী 2021-এর 21 ধারা অনুযায়ী, কত ধারা? 21 ধারা অনুযায়ী 5 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি আপিলের দরখাস্ত জেলা জজ আদালতে এবং 5 কোটি টাকার অধিক মূল্যমানের আপিলের দরখাস্ত বাংলাদেশের কোথায়? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। এই কথা আরো অনেক বিস্তারিতভাবে লেখা যায়, বাট আমরা খুব সংক্ষেপে বললাম যে আপিলের ক্ষেত্রে কার কার এখতিয়ার আছে? জেলা জজ আর কার? হাইকোর্ট বিভাগ। বাট এই ক্ষেত্রে কার কাছে আপিল হবে এটা কিভাবে আমরা বুঝবো? মানে 5 কোটি টাকা পর্যন্ত হইলে জেলা জজ, 5 কোটি টাকার বেশি হইলে কোথায় ভাই? হাইকোর্ট। তাহলে আমরা আর্থিক এখতিয়ারে সর্বপ্রথম হলো দেওয়ানি কার্যবিধির 6 ধারা, দেওয়ানি কার্যবিধির 15 ধারা, সিভিল কোর্টস অ্যাক্টের 18, 19 আর কত 21। আর্থিক এখতিয়ার পড়তে গেলে এই ধারাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা কোনো প্রশ্ন আছে কিনা? আর্থিক এখতিয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন ভাই। এই অনলাইনে যারা আছেন ফিল ফ্রি টু আস্ক, কোনো প্রশ্ন থাকলে করেন, লজ্জা সময়ের কিছু নাই, প্রশ্ন করেন। স্যার অতিরিক্ত জেলা জজের স্যার এখানে কোনো কার্যকলাপ নাই? অতিরিক্ত জেলা জজের আর্থিক এখতিয়ার নাই। অতিরিক্ত জেলা জজ জিজ্ঞেস করতে পারেন স্যার তার অতিরিক্ত জেলা জজের কাজ কি? জেলা জজ বাহাদুর যা যা ওনার কাছে মনে হয় ওই কাজগুলো করে থাকে কে? অতিরিক্ত জেলা জজ। ওনার নামই অতিরিক্ত, মানে জেলা জজ যা যা পারতেছে না এগুলো করবে কে? অতিরিক্ত জেলা জজ। হ্যাঁ আচ্ছা, এই প্রশ্নের উত্তর এখনো এই জায়গায় আসি নাই, আগে কেবল এখতিয়ারে আসি। ওই প্রশ্নের উত্তর ভালোভাবে এই জায়গায় লেখাই আছে, আমরা সেই জায়গায় আসতেছি। আগে যতটুকু পড়ছি এটা নিয়ে প্রশ্ন আছে কিনা। আমরা এখন এখতিয়ারের মধ্যে আছি। এখতিয়ার 3 প্রকার, বিষয়, আর্থিক আর কি আঞ্চলিক। আমরা জাস্ট দুইটা পড়ছি, কি কি? বিষয় আর কি আর্থিক। বিষয়গত এখতিয়ার পড়ছি আর আর্থিক এখতিয়ার পড়ছি, আঞ্চলিক এখতিয়ার কিন্তু এখনো পড়িনি। তো আঞ্চলিক এখতিয়ার পড়বো আমরা এখন। আঞ্চলিক এখতিয়ার পড়ার আগে আমাদের একটু বিরতি 2-3 মিনিটের, তারপরে শুরু করতেছি। ভাই আমরা বিষয়বস্তুগত এখতিয়ার থেকে জানলাম যে দেওয়ানি আদালতে কোন বিষয়ের মামলা হবে। আমরা আর্থিক এখতিয়ার থেকে জানলাম যে কত টাকার মূল্যমানের মামলা কোথায় হবে। এখন উদাহরণস্বরূপ মনে করেন যে একটা জমি, মানে একসাথেই পুরো বড় একটা জমি, এর 5 একর আছে উত্তরা, উত্তরা কোন জেলায়? ঢাকা। আর 5 একর আছে টঙ্গীতে। এখন ওই জমি নিয়ে মামলা। এই জমিটার মূল্য ধরেন 400 কোটি টাকা। এখন 400 কোটি টাকা যেহেতু, আর্থিক এখতিয়ার নির্ধারণ এই মামলা হবে কোথায়? যুগ্ম জেলা জজ। এখন যুগ্ম জেলা জজ কি ঢাকার আদালতে নাকি যুগ্ম জেলা জজ গাজীপুরের আদালতে? কোথায় হবে? এটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে জানতে হবে কি? আঞ্চলিক এখতিয়ার, যেটাকে ইংরেজিতে কি বলে? টেরিটোরিয়াল জুরিসডিকশন। বুঝতে পারছেন? এই যে একটু পড়ি দেখেন যে প্রত্যেক দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার বা সীমানা সরকারি গেজেট বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারণ করে দেওয়া হয়। মানে এই কথাটার অর্থ হলো যে গোপালগঞ্জের আঞ্চলিক এখতিয়ার কত
এটা নির্ধারণ করে দিবে কে? সরকার। কি দ্বারা? গেজেট দ্বারা। কোন মকদ্দমার বিষয়বস্তু যে আদালতের সীমানার বা স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত, মকদ্দমাটি সে আদালতে দায়ের করতে হবে। বলছে যে জায়গায় অবস্থিত সেই জায়গায় মামলা করতে হবে। এটাই দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার নামে পরিচিত। দেওয়ানি মকদ্দমা দায়েরের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 16 থেকে 20 ধারা পর্যন্ত বর্ণনা করা হয়েছে। কত থেকে কত? তাহলে আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করেছে দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20 ধারা। 16 থেকে 20 ধারা আমরা পড়বো, তার আগে আমার কথা শুনেন। 16 আগে আমি সামারি বলে যাই, 16 থেকে 20 এর সামারি, তারপরে এই জায়গায় আমরা পড়বো। 16 ধারায় বলেছে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। স্থাবর সম্পত্তি যদি গোপালগঞ্জে হয় তাহলে মামলা হবে গোপালগঞ্জের দেওয়ানি আদালতে, তার আর্থিক এখতিয়ার সাপেক্ষে। মানে স্থাবর সম্পত্তির মূল্যমান যদি 10 লাখ হয় তাহলে গোপালগঞ্জের সিভিল জজ, যদি 20 লাখ হয় তাহলে গোপালগঞ্জের সিনিয়র সিভিল জজ। বুঝেন কিনা? তাহলে স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে কত ধারা? 16 ধারা। বুঝছেন? 17 ধারায় আসি। 17 ধারায় বলেছে যে স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় থাকে, লিখেন না, আগে আমার কথা শুনেন, এই কথা শুনেন, লেখাবানি, আগে কথা শুনেন। 17 ধারায় বলছে স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় থাকে, একাধিক, এবং তার অবস্থান যদি অনিশ্চিত হয়। একাধিক জায়গায় কিভাবে থাকে? ধরেন আমি আমার জেলার কথাই বলি, আমি গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জের একটা সীমানা আছে যেখানে পিরোজপুর আছে, নড়াইল আছে, বাগেরহাট আছে, বা ওই যে যদি চাপাল ব্রিজের ওই পাশে যান, এক জায়গা পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, 3 জেলা একসাথে। এখন একটা জমি ধরেন তার 1 বিঘা আছে পিরোজপুর, 2 বিঘা আছে বাগেরহাট, আর 3 বিঘা আছে গোপালগঞ্জের মধ্যে। এখন ওই জমি নিয়ে মামলাটা কোথায় করবেন? বলছে যে যত জায়গার জমি আছে এই জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এই জায়গায় জমি কোথায় বেশি আছে কোথায় কম আছে এটা কোনো ব্যাপার না। বেশি কমের ব্যাপারটা, যে অমুক জায়গায় বেশি আছে, এই বেশি কমের ব্যাপারটা ম্যাটার করে হচ্ছে রেজিস্ট্রেশনের সময়। যে এলাকার জমি বেশি সেই এলাকার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে যেতে হবে। বুঝছেন? কিন্তু দেওয়ানি মামলা যদি একটা জমি 5 জেলায় থাকে এবং এক জেলায় ধরেন 1 বিঘা আছে, তবুও ওই আদালতে কি মামলা করা যাবে। তাহলে 16 ধারা হলো যে জায়গায় স্থাবর সম্পত্তি অবস্থিত মামলা সে জায়গায়। আর 17 ধারা কি? স্থাবর সম্পত্তি অনিশ্চিত না নিশ্চিত। স্থাবর সম্পত্তি যদি একাধিক জেলায় থাকে, 2 জায়গা থাকতে পারে, 3 জায়গা থাকতে পারে, 10 জায়গাও থাকতে পারে, একাধিক জায়গায় হলে যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। এটা কত? 17 ধারা। বুঝছেন? 18 ধারায় বলছে কি স্থাবর সম্পত্তি অবস্থান কোথায় এটা যদি অনিশ্চিত হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার স্থাবর সম্পত্তির অবস্থান অনিশ্চিত হয় কিভাবে? স্থাবর সম্পত্তি তো আর মোবাইল না, স্থাবর সম্পত্তি গলার চেন না, হাতের আংটি না যে এটা হারাই যাবে। এটা অনিশ্চয়তা হয় কিভাবে? হতে পারে ভাই, স্থাবর সম্পত্তি ধরেন আপনারা শিখস্তি পয়স্তি শুনছেন, এলএলবি তে পড়েছেন, ল্যান্ড লতে, নদী ভাঙন এবং নতুন করে আবার জেগে ওঠা, শিখস্তি পয়স্তি। ধরেন আপনার জমি এক জায়গা ছিল, এখন ভাঙন হইয়া চর যাচ্ছে আর এক জায়গা, বা আপনার জমির সাথে চর জেগে উঠছে আর একটা, কারণ এই অংশ নিয়ে মামলা। এখন এই অংশ একজন দাবি করতেছে যে এই অংশ কি গোপালগঞ্জের মধ্যে নাকি নড়াইলের মধ্যে, এটা বোঝা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো আপনারা অনেকে দেখেছেন যে গোপালগঞ্জে বলে যে মিনি কক্সবাজার, ওই যে নদীর মাঝখানে চর উঠছে, নাম হয়েছে মিনি কক্সবাজার। এখন এই মিনি কক্সবাজার নড়াইল দাবি করে এটা তার ভিতরে, আর গোপালগঞ্জ দাবি করে এটা তার ভিতরে, তাহলে এই জমির অবস্থান কি? অনিশ্চিত। তাহলে মামলা 2 জায়গার যে কোনো এক জায়গা হতে পারে। এটা কত? 18। এখন যদি বলেন যে স্যার তাহলে 17 আর 18-র মধ্যে পার্থক্য কি? 17-তে স্থাবর সম্পত্তি একাধিক জায়গায় কিন্তু তার অবস্থান কি? নিশ্চিত। আর 18-তে হলো স্থাবর সম্পত্তি এক জায়গায় থাকতে পারে, একাধিক জায়গায় থাকতে পারে, কিন্তু তার অবস্থান কি? অনিশ্চিত। তাহলে যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। তাহলে আবার বলি, 16 ধারা স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গা। 17 ধারা স্থাবর সম্পত্তি একাধিক জায়গায় থাকলে মামলা যে কোনো এক জায়গায়। 18 ধারা স্থাবর সম্পত্তির অবস্থান যদি কি হয়? অনিশ্চিত হয়,
তাহলে মামলা যে কোনো জায়গায় হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে স্থাবর সম্পত্তির আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করেছে কত কত ধারা? 16, 17, 18। আপনি 20 কোন কেন? কেন? আঞ্চলিক এখতিয়ার বলছে 16 থেকে 20, বাট যদি বলে স্থাবর সম্পত্তির আঞ্চলিক এখতিয়ার তাহলে কত? 16, 17, 18। বুঝছেন? পড়বো, আগে থেকে পড়েন না, আমি পড়ে বোঝাবো, আগে সামারি বোঝাচ্ছি। এবার 19 ধারা। 19 ধারায় বলেছে দুইটা জিনিস, ব্যক্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। কি কি বলেন? ব্যক্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। আপনি যদি বলেন স্যার ব্যক্তির ক্ষতিপূরণ আবার কি? ব্যক্তির ক্ষতিপূরণ মানে আপনার একজন মারপিট করছে, যে মারপিট করছে তার কাছ থেকে আপনি ক্ষতিপূরণ দাবি করতেছেন যে আমার হাত ভাঙছো, আমি 10 কোটি টাকা চাই, ক্ষতিপূরণ। এটা হলো কি? ব্যক্তির ক্ষতিপূরণ। আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ মানে হলো আপনার অস্থাবর সম্পত্তির কোনো একটা ক্ষতি করছে। ধরেন আপনি দামি একটা গাড়ি, 1 কোটি টাকা দাম, আপনার গাড়ি একজন ওই ইট নিক্ষেপ করে, ঢিল নিক্ষেপ করে গাড়ির কাজ ভেঙে ফেলছে, তাইলে আমি ক্ষতিপূরণ চাবো। এখন আমার কিসের ক্ষতি হয়েছে? অস্থাবর সম্পত্তি। এটা হলো কি? অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। তাহলে আমরা 19 ধারা মনে রাখবো দুইটা বিষয় দিয়ে, কি কি? ব্যক্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। এই মামলা বলছে যে ঘটনা যেখানে ঘটছে অথবা বিবাদী যে জায়গায় বাস করে বা লাভজনক কাজ করে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায়। বাদীর বাড়ি কোথায় এটা অপ্রাসঙ্গিক। ব্যক্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ কি? ঘটনা যেখানে কি ঘটছে বা বিবাদী যেখানে বাস করছে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে একটা মজা ছিল, স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গা, কিন্তু এই অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণের বলছে কি যে ঘটনা যেখানে ঘটেছে আর বিবাদী যেখানে বসবাস করে। আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে, এইভাবে চিন্তা করেন। আশরাফুল সাহেবের বাড়ি গোপালগঞ্জ, আরিফ সাহেবের বাড়ি নোয়াখালী। আশরাফুলের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আরিফের বাড়ি কোথায়? নোয়াখালী। আরিফ সাহেব ঢাকায় এসে আশরাফুল সাহেবের মোটরসাইকেল ভেঙে ফেলছে, তাহলে ঘটনাটা ঘটলো কোথায়? ঢাকায়। এখন আশরাফুল সাহেব যদি এই মোটরসাইকেল তো অস্থাবর সম্পত্তি না ভাই, এই সম্পত্তির ক্ষতিপূরণের মামলা করতে চায়, আশরাফুল সাহেব মামলা করবে, দেখবে যে ঘটনা ঘটছে কোথায়? ঢাকাতে, অথবা বিবাদীর বাসা কোথায়? নোয়াখালী। তাহলে মামলা হবে কোথায়? ঢাকা অথবা নোয়াখালী। আশরাফুলের বাড়ি গোপালগঞ্জ, কোনো কিছু যায় আসে না, এই জায়গা দেখতে হবে ঘটনা ঘটছে কোথায় আর বিবাদীর বাড়ি কোথায়। কত ধারা? 19 ধারা। বুঝেন কিনা? তাহলে স্থাবর সম্পত্তি হইলে 16, 17, 18, আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ হলে কত? 19। বলবেন? নেন মাইক্রোফোন নেন, মাইক্রোফোন নেন, স্যার বলেন। একটা প্রশ্ন স্যার, সেটা হ্যাঁ বলেন, স্যার, যদি কাছে নেন। যে যে কথাটা বললেন স্যার যে ঢাকা থেকে স্যার মোটরসাইকেল ঠিক করছে এবং বিবাদের বাড়ি হচ্ছিল স্যার নোয়াখালী। এখন তাহলে স্যার যেমন ধরেন যদি স্যার এটা গাজীপুরে স্যার যদি ঘটে তাহলে 3টে আদালতে তো মামলা করা যাবে স্যার। হ্যাঁ যাবে। জি স্যার, এইটাই। ধরেন ঢাকায়ও ভাঙচুর করছে, গাজীপুর যেও ভাঙচুর করছে, তাহলে ঘটনা তো দুই জায়গায় ঘটছে, তাহলে ঢাকায়ও মামলা করা যাবে, গাজীপুরে মামলা করা যাবে, আবার বাড়ি যে জায়গায় সেই জায়গাও মামলা করা যাবে। আচ্ছা, যদি ডাকাতি থাকে স্যার, বাস যদি স্যার ডাকাতের কবলে পড়ে যত যে কয় জেলার জি হ্যাঁ, অত গভীরে যায় না, আপাতত এইটুক বুঝেন। জি, গভীরে যাওয়ার প্রশ্ন আছে। ওই যে ওষুধ কিনে আনছে একজন, খাইছে এক জায়গা, মারা গেছে এক জায়গা, বাড়ি এক জায়গা, আবার ভেজাল বানায় এক জায়গা, পাবে নেন, ধৈর্য ধারণ করেন। আচ্ছা আচ্ছা, তাহলে স্থাবর সম্পত্তি। হ্যাঁ শিওর, বলেন ভাই, বলেন বলেন। স্যার তাহলে ব্যক্তির স্যার আঘাত যদি করে তাহলে আমরা জানি যে ফৌজদারি মামলা করা যায়, এখন তাহলে দেওয়ানি মামলা করা যাচ্ছে স্যার ব্যক্তিকে আঘাত করলে। আজকে শুনেন, এই প্রথমেই বলে নিছি যে আপনি প্রথম থেকে ছিলেন আজকে, যে একই বিষয় নিয়ে দেওয়ানি মামলাও করা যায়, ফৌজদারি মামলাও করা যায়, বাট ফৌজদারি মামলা করলে আসামির হবে কি? সাজা। আর দেওয়ানি মামলা করলে আসামির কাছ থেকে কি পাবেন? ক্ষতিপূরণ। বুঝছেন? চাওয়া পাওয়া কিন্তু দুই মামলার সম্পত্তির এক। ক্ষেত্রে মনে করছিলাম, সম্পত্তির ক্ষেত্রে এখন দেখতেছি যে মানে
মানুষের ক্ষেত্রেও আর কি, ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন যে কোনো মামলা ম্যাক্সিমাম জায়গায়, যে জায়গায় দেওয়ানি হয় সে জায়গায় ফৌজদারি হয়, কারণ দুইটার চাওয়া কিন্তু এক জিনিস না। এক জায়গা চাচ্ছি আসামির শাস্তি, আর এক জায়গা চাচ্ছি আমি প্রতিকার। বুঝছেন? স্যার একটু মামলার ধারাটা স্যার একটু জানতে পারি স্যার? এটা তো সম্পত্তিতে আগে স্যার সুনির্দিষ্ট প্রতিকার 8-9 ধারা, ভাই ব্যক্তির যা তাহলে স্যার পড়াই কোন আগে ধারা? একটু শুনেন। ধারা কোন ধারা সেটা পরের ব্যাপার, আগে যা বোঝাই একটু বুঝেন। আ- আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা হলো একটা ক্লাস, আপনি যদি আজকে যদি সব জানতে চান তাহলে তো হবে না। এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। সুনির্দিষ্ট প্রতিকার আইন এখনো করছি, করি নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়তে যায় তো পরে বলবেন যে এতকাল তো সুনির্দিষ্ট এই জিনিস করি নাই, এ আসলো কোত্থেকে? সুনির্দিষ্ট যখন 23, 24, 27, 28 পড়াবানি, তখন বলবেন যে এ তো 12, 21-এর মতোই লাগে। আবার 13, 14, 15, 16 পড়লি পারবেন এ তো সবই 12, 21। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আচ্ছা, তাহলে আমার 16, 17, 18 এই তিনটা কি সম্পত্তি? স্থাবর। ব্যক্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হলে কত? 19। আর এই 16, 17, 18 আর 19 বাদে যদি আর কোনো মামলা থাকে সেইটার আঞ্চলিক এখতিয়ার বলছে 20। সেম থিওরি, যে যেখানে ঘটনা ঘটেছে বা নালিশের কারণ উদ্ভব হয়েছে সেখানে, অথবা বিবাদী যেখানে কি বসবাস করে সেখানে। তাহলে 19 আর 20-এর থিওরি এক, ঘটনা যে জায়গা ঘটছে বা বিবাদী যেখানে কি বসবাস করে। বাট 19টা হলো আপনার অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ, আর 20টা হলো কি অন্যান্য মামলা, অন্যান্য দেওয়ানি মকদ্দমা। এখন এই যে যদি বলেন স্যার অন্যান্য দেওয়ানি মকদ্দমা কি, আমি কিন্তু জাস্ট 16 থেকে 20 পর্যন্ত মাত্র সামারি বলছি। এই নোটে যা আছে এখনো কিন্তু পড়ি নাই। নোটে যা আছে সবকিছু কিন্তু এখন পড়বো। দেখেন, আমরা চলে আসি ধারা 16। আপনাদের কি তারা আছে? আচ্ছা দেখেন, শাকিল টায়ার্ড, রেস্ট নেন, চাটা খান। দেখেন ধারা 16 ধারার একটা ব্যাখ্যা বলছি না, যে স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে। স্থাবর সম্পত্তি একটি আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে, দেখেন দেওয়ানি কার্যবিধির 16 ধারা মতে যে আদালতের স্থানীয় সীমার মধ্যে মামলার বিষয়বস্তু তথা, আন্ডারলাইন করবেন, স্থাবর সম্পত্তি অবস্থিত আইন দ্বারা নির্ধারিত আর্থিক বা অন্যান্য এখতিয়ার সাপেক্ষে সেই আদালতে মামলা দায়ের করতে হবে। এছাড়া স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত মামলা স্থাবর সম্পত্তি যেখানে এটা আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ এই শব্দটা গোল্ডেন। পাইছেন? এই যে দেখেন, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ দেখছেন 19 ধারায় যে আমরা পড়ছি সেটা কি? অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। আর এই জায়গায় বলছে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত মামলা স্থাবর সম্পত্তি যেখানে মামলা কি সেখানে। যেমন এই যে দেখেন, কেউ যদি স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে, মানে একজনের বাড়িতে আর একজন অন্যায় ভাবে কি ঢুকে গেছে, বা বেআইনি ভাবে জমি মাটি খুঁড়ে জমি নষ্ট করে, তবে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত মামলা উক্ত সম্পত্তি যেখানে অবস্থিত সেখানেই দায়ের করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, আমরা যেখানে পড়তেছিলাম যে যদি কেউ স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে, অনধিকার প্রবেশ মানে হলো, আমরা দণ্ডবিধিতে পড়েছি, অনধিকার প্রবেশ মানে হলো আমার জমিতে কেউ বেআইনি ভাবে প্রবেশ করছে, এটার বলে অনধিকার প্রবেশ। তাহলে আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া যদি কেউ অনধিকার প্রবেশ করে, এখানে ফৌজদারি মামলা যেরকম হয় দেওয়ানি মামলাও হয়। আমি ক্ষতিপূরণের মামলা করবো যে আমার বাড়িতে ঢুকে আমার মান সম্মানের ক্ষতি হয়েছে বা আমার এই যে বাড়ির ক্ষতি হয়েছে, আমি এত টাকা ক্ষতিপূরণ চাই। বা বেআইনি ভাবে জমির মাটি খুঁড়ে ফেলছে, ওই যে মাটি খুঁড়ে কি দিয়ে ভাই? বেকু দিয়ে। ভালোবাসায় কি বেকুই বলে আমি ঠিক জানি না, যাই হোক। আচ্ছা, তো ওইটা যদি কেউ আপনার জমি অবৈধভাবে খুঁড়ছে, তাহলে জমি যেখানে মামলা কি সেখানে। বাট এখানে যারা প্রিলিতে ফাঁদে পড়ার সম্ভাবনা খুব বেশি। প্রিলিতে মনে রাখতে হবে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে 19 ধারা, আর স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে কত? 16 ধারা। আচ্ছা দেখেন, এছাড়া দেখেন আরো একটা কথা, 16 ধারা তো আমি জাস্ট একটা জিনিস দিয়ে বুঝাইছি, আরো কত পেজ আছে। এছাড়া দেখেন
স্থাবর সম্পত্তির বন্ধক, বন্ধক শব্দটা বললেন, বন্ধক সম্পর্কিত। স্থাবর সম্পত্তির কি বন্ধক, বন্ধক ইংরেজিতে বলে মর্গেজ। কি বলেন? মর্গেজ। হ্যাঁ হ্যাঁ, দেখেন ফরক্লোজার ও রিডিমশন দুইটা টার্ম আছে, দেখছেন? এই শুনেন, ফরক্লোজারের মামলা কি আর রিডিমশনের মামলা কি, এটাকে আপনার বোঝা দরকার, নাইলে কাজ হবে না। ধরেন আপনি আপনি তো শিল্পী, কি পরের টুক কি শিল্পী বিশ্বাস, শিল্পী বিশ্বাস উনি ওনার 5 কাঠা জমি, এই জমি অবস্থিত গোপালগঞ্জে, এই 5 কাঠা জমি তিনি বন্ধক রাখছে, জমি গোপালগঞ্জ, কিন্তু উনি বন্ধক রাখছে ঢাকার এইচএসবিসি ব্যাংকে। এইচএসবিসি ব্যাংকে 5 কাঠা জমি দেখে উনি 5 লাখ টাকা ঋণ গ্রহণ করছে। তাহলে এই জায়গায় শিল্পী বিশ্বাস হচ্ছেন বন্ধক দাতা, মানে যার জমি সেটা হলো কি বন্ধক দাতা, আর যার কাছে রাখছে, কার কাছে রাখছে? ব্যাংকের কাছে। ব্যাংক হলো কি বন্ধক গ্রহীতা। এটুকু বুঝছেন? কত টাকা নিছে? 5 লাখ। ওনার জমি কোথায়? গোপালগঞ্জ। আর কোন ব্যাংক থেকে টাকা নিছে? টাকা এইচএসবিসি ব্যাংক। বুঝছেন? এখন বন্ধকের শর্ত ছিল যে উনি 1 বছরের মধ্যে 5 লাখ টাকা পরিশোধ করবেন। এই 1 বছরের মধ্যে 5 লাখ টাকা পরিশোধ না করতে পারলে ব্যাংক ওনার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ। এখন 1 বছরের মধ্যে উনি আসলেই এই ঋণ পরিশোধ করতে পারেন নাই। এখন ব্যাংক তো ওনার বিরুদ্ধে এই ওনার সম্পত্তি বিক্রির জন্য যে মামলা, ওই বন্ধকি সম্পত্তি বিক্রির জন্য যে মামলা, এই মামলার বলে ফরক্লোজার। কি বলেন? ফরক্লোজার। তাই ফরক্লোজারের মামলা করতেছে কি ব্যাংক, বন্ধক গ্রহীতা। কিসের জন্য? ওই টাকা আদায়ের জন্য। ওই জমি বিক্রি করে, ওনার যে বন্ধকে যে 5 কাঠা জমি, এই জমি বিক্রি করে ওই টাকা আদায় করার জন্য বন্ধক গ্রহীতা যে মামলা করে, এই মামলাটা কি বলে? ফরক্লোজার। বুঝেন কিনা? এখন তাহলে আমরা বলতে পারি ফরক্লোজারের মামলা করে কি বন্ধক গ্রহীতা। এখন ফরক্লোজারের মামলাটা আমরা তো জানি যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, এটা জানি না? কিন্তু এই বন্ধক রিলেটেড মামলা এই জায়গায় বলছে যে ঘটনা যে জায়গা ঘটছে, কজ অফ অ্যাকশন যেখানে ঘটছে সেখানে, অথবা জমি যে জায়গা সেখানে। তাহলে জমি কোথায়? গোপালগঞ্জ। আর কজ অফ অ্যাকশন বন্ধক টন্ধক নিচে কোথায়? ঢাকা। তাহলে ফরক্লোজারের মামলা ঢাকায়ও করা যাবে, গোপালগঞ্জেও করা যাবে। ফরক্লোজারের মামলা মানে বন্ধকের মামলা যে জায়গা ব্যাংক অবস্থিত সেই জায়গাও করা যাবে, অথবা যে জায়গা জমি অবস্থিত সেখানেও করা যাবে। বুঝছেন? এবার আসেন রিডিমশন কি। এই জায়গা আছে না রিডিমশন? নেন মাইক্রোফোন, নেন 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 মাইক্রোফোন নেন, ভারতে যাতে না বলতে পারে। নেন। বন্ধক গ্রহীতা ব্যাংক না হয়ে তো ব্যক্তিও হতে পারে। পারে, আমাদের আরিফ সাহেব হতে পারে। হ্যাঁ, ওই ব্যক্তির বাড়ি যেখানে, তাহলে ওইখানে হবে। ব্যক্তির যে জায়গা থেকে তারা বন্ধকি চুক্তিটা করছে সেই জায়গা অথবা জমি যে জায়গা অবস্থিত সেখানে। মানে ধরেন আরিফ ভাইয়ের বাড়ি ঢাকাতে আর আমি গোপালগঞ্জ, চুক্তিটা করছি ঢাকায় বসে। বিবাদীর বাড়ি কোন জায়গা এটা অপ্রাসঙ্গিক, দেখতে হবে ওই ঘটনাটা কোথায় ঘটছে, চুক্তিটা কোথায় সম্পন্ন হ্যাঁ হয়েছে। জি থ্যাংক ইউ স্যার। দেখেন। আচ্ছা স্যার আমার প্রশ্ন, হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার যে ফরক্লোজার যে মামলাটা বলেন, এটা কি ব্যাংক শুধুমাত্র কি ব্যাংক বলতে ব্যাংকই বুঝবে নাকি ব্যক্তিও বুঝাবে? ওই যে সেম প্রশ্ন কিন্তু উনি করছে, মানে বুঝি নাই বলে স্যার। যার আপনি যদি বন্ধক দেন আপনিও করতে পারবেন, সমস্যা নাই, তবে সাধারণত ব্যাংকরাই করে থাকে। আমি বলি তো দুটি সুযোগ পাবো স্যার। হ্যাঁ, যেখানে ঘটনা ঘটছে সেখানে, অথবা জমি যেখানে অবস্থিত সেখানে। বুঝছেন? আচ্ছা, এখন শুনেন রিডিমশন কি। রিডিমশন হলো আগের যে মামলাটা ফরক্লোজার, এই মামলাটা বন্ধক দাতা করে নাকি বন্ধক গ্রহীতা করে? বন্ধক গ্রহীতা। আর রিডিমশনের মামলা করলে বন্ধক দাতা। মানে শিল্পী দাস 5 লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাংকে দিচ্ছে, কিন্তু ব্যাংক 5 লাখ টাকা রেখে ওনার জমি খালাস করে দিচ্ছে না। তখন শিল্পী দাস ওনার জমি পুনরুদ্ধারের জন্য যে মামলা দায়ের করবে এটাকে বলে রিডিমশন। এটা করবে বন্ধক দাতা।
রিডিমশনের মামলা করে কে? বন্ধকদাতা। যারা ফরক্লোজার এন্ড রিডিমশন সম্পর্কে বিস্তারিত বুঝতে চান, যদি কারো জ্ঞান পিপাসু থাকেন, আগ্রহী থাকেন, তারা আমাদের খান ল একাডেমি চ্যানেলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ক্লাস আছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বিস্তারিত দেখেন, ওই জায়গা ফরক্লোজার রিডিমশন বিস্তারিত আলোচনা করা আছে, বা ডিফারেন্ট টাইপস অফ মর্গেজ, ইংলিশ মর্গেজ, তারপরে সাধারণ মর্গেজ, এই কি কি মর্গেজ আছে সব বিস্তারিত আলোচনা ওই জায়গা করা আছে। করবেন? দেখতাম আচ্ছা আচ্ছা, রিডিমশন এ জায়গা বানানটা ভুল আছে, ওই শটা কেটে দেন, রিডিমশন মাঝখানে আরই ডয় রশ্মি শটা কেটে দেন, রিডিমশন। আচ্ছা তাহলে এখানে শুনেন ভাই, সহজ কথা, এটা আপনার না বুঝলেও সমস্যা নাই, বাট আমি বুঝার সাথে বললাম। ফরক্লোজার বা রিডিমশনের মামলা সহজভাবে বললে ব্যাংক যেখানে অবস্থিত সেখানেও করা যায়, অথবা জমি যেখানে অবস্থিত কি সেখানেও করা যায়। তাহলে এটা কিন্তু আমরা একেবারে প্রথমে যেটা পড়েছিলাম যে স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে, তার একটা ব্যতিক্রম হলো ফরক্লোজার আর রিডিমশন। যেখানে এটা আপনি জানেন, যদি না জানেন, বর্তমানে বার কাউন্সিল আপডেটেড হয়েছে, এটা বন্ধকের প্রশ্ন দিয়ে দিল যে অমুক অমুক জায়গাতে বন্ধক নিছে, এখন ব্যাংক তার বিরুদ্ধে মামলা, বন্ধক আদায়ের মামলা করবে কোথায়? এই জায়গা না ওই জায়গা। তাহলে এই বন্ধকের মামলা যেখানে জমি অবস্থিত সেখানেও করা যাবে, অথবা যেখানে কি সেখানেও করা যাবে। দেখেন, মামলা যেখানে মামলার কারণ উদ্ভব হয় সেখানে, বা যেখানে সম্পত্তি অবস্থিত সেখানে দায়ের করা যাবে। যেমন করিম তার খুলনার 5 কাঠা জমি বন্ধক রেখে ঢাকা অবস্থিত ঢাকা ব্যাংক থেকে লোন নেয়। তাহলে করিমের জমি কোথায়? জমি তো খুলনা, আর লোন নেছে কোথা থেকে? ঢাকা। এখন বন্ধক সম্পর্কিত যে কোনো মামলা হবে খুলনা অথবা কি ঢাকায়। এছাড়া 16 একটু বুঝতেন ভাই, তাহলে 16 ধারা আমরা প্রথমে পড়ছি স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে এক, আর রিডিমশন বা ফরক্লোজারের মামলা ব্যাংক যে জায়গায়, স্থাবর সম্পত্তি যে জায়গায়, যে কোনো এক জায়গায় করা যাবে। এছাড়া 16 ধারার বিধান অনুসারে এটা বললেন অস্থাবর সম্পত্তি উদ্ধার, কি অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা করতে হবে উক্ত অস্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানকার আদালত। কি উদ্ধার? অস্থাবর সম্পত্তি উদ্ধার। যদি বলে, যেটা আপনারা গোলাই ফেলবেন একটার সাথে আরেকটা, যে অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ 19 ধারা, আর অস্থাবর সম্পত্তি উদ্ধার 16 ধারা। বুঝেন নাই? এইভাবে শুনেন, এই উদ্ধার আর ক্ষতিপূরণ এক জিনিস না। আপনার একটা মোটরসাইকেল, সেই ধরেন 50 বছর আগের, এই মোটরসাইকেলটা আশরাফুলের বাড়ি গোপালগঞ্জ, ওনার বন্ধু এই মোটরসাইকেল নিয়ে আটকায় রাখছে ঢাকা, এবং এই মোটরসাইকেল আশরাফুলকে ফেরত দিচ্ছে না। এখন আশরাফুল সাহেব যদি এই মোটরসাইকেলের বিনিময়ে ক্ষতিপূরণ চায়, তাহলে অনুসরণ করতে হবে 19 ধারা। আর আশরাফুল সাহেব যদি ওই মোটরসাইকেল উদ্ধার চায়, তাহলে অনুসরণ করতে হবে কত ধারা? 16 ধারা। আশরাফুল সাহেব যদি উদ্ধার চায়, তাহলে মোটরসাইকেল আছে কোথায়? ঢাকা, মামলা করতে হবে কোথায়? ঢাকার আদালতে। বুঝছেন? আর আশরাফুল সাহেব যদি মোটরসাইকেলের ক্ষতিপূরণ চায়, তাহলে ওনার মোটরসাইকেল নিচে তো গোপালগঞ্জ থেকে, আর বিবাদীর বাড়ি কোথায়? ঢাকা, তাহলে গোপালগঞ্জ করা যাবে, ঢাকায় করা যাবে। বুঝছেন? তাহলে অস্থাবর সম্পত্তির উদ্ধার বললে 16 ধারা, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে কত ধারা? 19 ধারা। তাহলে 16 ধারা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কয়েকটা জিনিস শিখলাম। স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে 1 নাম্বার পয়েন্ট। স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা, স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে। ফরক্লোজার রিডিমশনের মামলা জমি যে জায়গা, ব্যাংক যে জায়গা অবস্থিত, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় করা যাবে। আর অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা কোথায়? 16 মামলা সব 16 ধারায় আরো আছে। তাহলে 16 ধারা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন ভাই? অনলাইনে কেউ আছেন? আছেন তো, 14 জন আছেন। কোনো প্রশ্ন আছে? আছি স্যার। নেন মাইক্রোফোন নেন, কি বলছেন বলেন। বলেন কি প্রশ্ন আছে, জোরে বলেন। স্যার আমি
অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি 16 ধারায়, যেহেতু আবার অস্থাবর আবার শেষের দিকে এই জায়গায় বুঝি নাই স্যার। ধন্যবাদ। স্থাবর তো 16 ধারা আছেই, আর অস্থাবর সম্পত্তি উদ্ধারও আছে, এটাও কত ধারায়? 16 ধারা। আরেকটু থাকেন, 5 মিনিট থাকেন, বুঝছেন? বুঝেন নাই? আপনার প্রশ্ন হলো স্যার এতক্ষণ ধরে বললেন স্থাবর, এখন হুট করে কোন জায়গাতে অস্থাবর ঢুকে গেল? এটা হলো অস্থাবর সম্পত্তির উদ্ধার চাষ, অস্থাবর সম্পত্তির উদ্ধার। না 19-এর ক্ষতিপূরণ আর উদ্ধার সেটা ঠিক আছে, কিন্তু এটা তো কোথাও বলছিল স্থাবর। আরো ব্যাখ্যা 16 ধারায় আছে, সেই জায়গায় আর যাবো না, আসেন আমরা 17তে আসি। 17, 18 সহজ, ওই যে যা বলছি তাই। 17 ধারা বলছে দেখেন, এই যে স্থাবর সম্পত্তি বিভিন্ন আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে, যদি একাধিক জায়গায় থাকে। দেওয়ানি কার্যবিধির 17 ধারা মতে কোন স্থাবর সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে উক্ত স্থাবর সম্পত্তি যে সকল আদালতের স্থানীয় সীমারেখায় অবস্থিত সেই সকল আদালতের যে কোনো একটিতে উক্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের করা যাবে। আপনি ইচ্ছা করলে এখানে উদাহরণ দিতে পারেন যে একটা জমি অমুক অমুক জেলায় আছে এবং তাদের অবস্থান নির্দিষ্ট। এই 17 ধারার স্থাবর সম্পত্তির অবস্থান কি হবে? নির্দিষ্ট। তাহলে স্থাবর সম্পত্তি যেখানে যেখানে আছে সেই সব জায়গার যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। এটা কত? 17। এই কানিস ফাতেমার রকিবুল সাহেব, আপনারা কি বুঝেন? না বুঝলে প্রশ্ন করেন। আচ্ছা, এরপরে দেখেন 18 ধারা, স্থাবর সম্পত্তি আদালতের এখতিয়ার অনির্দিষ্ট থাকলে গোলদেন, তাহলে আগেরটা 17 হবে কি নির্দিষ্ট, আর 18 কি হবে? অনির্দিষ্ট। দেওয়ানি কার্যবিধির 18 ধারা মতে কোন স্থাবর সম্পত্তি একাধিক আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে এবং সেই সম্পর্কে অনিশ্চয়তা থাকলে এইরূপ আদালতের মধ্যে যে কোনো একটি আদালতে উক্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের করা যাবে। তবে এইরূপ স্থানীয় এখতিয়ারের অনিশ্চয়তা সম্পর্কে একটি বিবৃতি লিপিবদ্ধ করতে হবে। মানে আপনি ওই আরজিতে লেখা থাকবে যে কেন আপনি স্থাবর সম্পত্তির এখতিয়ার নিশ্চিত করতে পারলেন না, কেন অনিশ্চয়তার সৃষ্টি হলো, এটার একটা সন্তোষজনক ব্যাখ্যা সেখানে থাকবে। বুঝছেন? তাহলে আরিফ সাহেব, শিখস্তি পয়স্তিরে আবার জল হস্তি বলেন না। আচ্ছা আসেন আমরা 19 ধারা। ধারা 19 ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত। আবারও বলি, অস্থাবর সম্পত্তির উদ্ধার বললে 16 ধারা, আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে 19 ধারা, আর স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে 16 ধারা। দেখেন, এই বুঝতেছেন না? না বুঝলে চুল ধরে টান দেন। দেখেন, দেওয়ানি কার্যবিধির 19 ধারা মতে কোন ব্যক্তির বা অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতি সাধন করা হলে এবং বিবাদী অপর কোন আদালতের আন্ডারলাইন করেন, স্থানীয় বা আঞ্চলিক এখতিয়ারের মধ্যে আন্ডারলাইন করেন, ব্যবসা করলে, বিবাদী যদি অন্য এক জায়গায় কি করে ব্যবসা করে, বসবাস করে, ব্যবসা করে অথবা কি করে লাভজনক কাজ করে, বাদী এই দুই আদালত বলতে জায়গা 10 আদালত হতে পারে। ধরেন বিবাদী 10 জন, 10 জনের বাড়ি 10 জেলায়, ঘটনা ঘটছে এক জায়গায়, তাহলে এই 11 জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। যে কোনো একটি আদালতে ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে 19 ধারা হলো কিসের ক্ষতিপূরণ? ব্যক্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। কোথায় হবে মামলা? যেখানে কারণ উদ্ভব হয়েছে সেখানে, আর বিবাদী যেখানে বসবাস করে সেখানে। এই এবার উদাহরণে চলে আসে, এই সেই বিখ্যাত উদাহরণ সামনে পাবেন, আরো সমস্যা নাই। এই দেখো, দেখেন এই যে কালিমুল্লাহ চট্টগ্রামের বাসিন্দা। তাহলে কালিমুল্লাহর বাড়ি কোথায়? চট্টগ্রাম। না সেই উদাহরণে আসি না, এমনি জাস্ট এখানে পড়ি আগে। সে খায়রুলকে ঢাকায় প্রহার করে আহত করে।
তাহলে কালিমুল্লার বাড়ি কোথায়? চট্টগ্রাম। সে আঘাত করছে কারে? খায়রুল। কোথায়? ঢাকায়। খায়রুল কালিমুল্লার বিরুদ্ধে ঢাকা অথবা খায়রুল কালিমুল্লার বিরুদ্ধে ঢাকা অথবা কি চট্টগ্রামে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবেন। কেন? এখানে বিশেষভাবে উল্লেখ্য যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতিপূরণের মোকদ্দমা 16 ধারা অনুসারে উক্ত স্থাবর সম্পত্তি আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত সেই আদালতে দায়ের করতে হবে নাকি। আর এখানে খায়রুল কেন ঢাকা অথবা চট্টগ্রামে মামলা করবে? কারণ তারে প্রহার করছে কোথায়? ঢাকায়। আর যে প্রহার করছে তার বাড়ি কোথায়? চট্টগ্রামে। এই জন্য মামলা হবে হয় ঢাকা না হলে চট্টগ্রাম। কিন্তু যদি স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ করে তাহলে মামলা স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে। যেমন দেখেন, ক ঢাকায় অবস্থিত খায়রুলের বাড়ি ভাঙচুর করে, এক্ষেত্রে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে হবে কোথায়? ঢাকায়। যেহেতু কয়ের বাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তিটি ঢাকায় অবস্থিত, এখানে কয়ের বাড়ি ক ঢাকায় অবস্থিত ক্ষয়ের বাড়ি, এখানে কয়ের বাড়ি না কার বাড়ি? ক্ষয়ের বাড়ি। ক্ষয়ের বাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তি কোথায় অবস্থিত? ঢাকায়। কয়ের বাড়ি হবে না, কি হবে? ক্ষয়ের বাড়ি। এছাড়া অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা দায়ের করতে হবে কত ধারায়? 16 ধারায়। এই আরিফ সাহেব বুঝেন নাই, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ তো স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায় নাকি, আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হলে 19। হ্যাঁ, লাস্টের লাইন তো 16 ধারা অস্থাবর সম্পত্তি উদ্ধার, এটা আগেই পড়ছি না 16 ধারা ভাই। অস্থাবর সম্পত্তি উদ্ধার ওই সম্পত্তি যেখানে আছে মামলা সেখানে। কত ধারা? 16 ধারা। যদি অস্থাবর সম্পত্তি উদ্ধার না থেকে যদি অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হতো তাহলে যাতে কত? 19। আচ্ছা, আমরা আজকে শেষ ধারাটা দেখি। দেখেন 20 ধারা, তারপরে আগামীকাল সকাল পড়া আছে, 8টায় চলে আসবেন। এই প্রশ্ন শেষ হয় না, এই প্রশ্ন অনেক বড়, আমরা পড়বো ইনশাল্লাহ। 20 ধারাটা দেখেন, অন্যান্য মোকদ্দমা। অন্যান্য মোকদ্দমা মানে হলো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি যে স্থাবর সম্পত্তি হলো 16, 17, 18, আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ কত? 19। এই 16, 17, 18 এবং 19 ব্যতীত আর যদি কোনো মামলা থাকে তার আঞ্চলিক একটি নির্ধারিত বা 20 ধারায়। এখন যদি বলেন স্যার আর কি মামলা আছে? হ্যাঁ আছে, ধরেন অর্থ আদায়ের মামলা। আপনার একজন টাকা দিছিল, এখন তার বিরুদ্ধে টাকা আদায় করতে চান, তাহলে ঘটনা যে জায়গায় ঘটছে আর বিবাদী যেখানে বসবাস করে দুই জায়গার যে কোনো এক জায়গা, সেটা বলছে কত? 20 ধারা। এই যে দেখেন 20 ধারা মতে অন্যান্য মোকদ্দমা, বিবাদী যেখানে বসবাস করে বা একাধিক বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার সময় তারা প্রত্যেকে বা যে কোনো একজন যেখানে বসবাস করে বা ব্যবসা করে সেখানে মামলা দায়ের করা যাবে, অথবা যেখানে নালিশের কারণ উদ্ভব হয় সেখানে মামলা দায়ের করা যাবে। 19 আর 20 হুবহু এক, জাস্ট 19-এর টাইটেল ব্যক্তির ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, আর 20-এর টাইটেল কি? অন্যান্য মোকদ্দমা। এই যে উদাহরণ দেখেন, ক ঢাকায় ব্যবসা করে, খ চট্টগ্রামে বাস করে। ক ব্যবসা করে কোথায়? ঢাকায়। আর ক চট্টগ্রামে বাস করে। যিনি ঢাকা থেকে পণ্য আনার জন্য ক এর সাথে চুক্তি করে, খ বলছে যে ভাই আপনি ঢাকা থেকে কিছু মালামাল আমার চট্টগ্রামে পাঠাই দেন। ক বিমানে করে পণ্য পাঠিয়ে দেয়। কত মালামাল বিমানে পাঠাই দিছে চট্টগ্রাম, কিন্তু যারে পাঠাইছে তার বাড়ি কোথায়? চট্টগ্রাম। এখন সে টাকা পয়সা দেয় নাই, তাহলে ক ওই টাকা আদায়ের মামলা কোথায় করবে? ঘটনাটা ঘটছে কোথায়? ঢাকায়। মালামাল পাঠাইছে ঢাকা থেকে, আর বিবাদীর বাড়ি কোথায়? চট্টগ্রাম। তাহলে মামলা করবে হয় ঢাকা অথবা চট্টগ্রাম। এই যে দেখেন, আর ক যদি ওই মালামাল গুলো উদ্ধার করতে চায়, উদ্ধার, তাহলে 16 ধারা মামলা করবো করতে হবে কোথায়? চট্টগ্রামে। বুঝেন কিনা? কারণ মালামাল অস্থাবর সম্পত্তি না ভাই, অস্থাবর সম্পত্তি উদ্ধার হলে অস্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গা। এই দেখেন, ক বিমানে করে পণ্য পাঠিয়ে দেয়, এক্ষেত্রে খ যদি পণ্য মূল্য পরিশোধ না করে তাহলে ক ঢাকা অথবা চট্টগ্রামে যে কোনো স্থানে মামলা দায়ের করতে পারে। আবার আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম শুনেন। কোথায় জড়ায় আগে সেইটুক শনাক্ত করা দরকার। পুলিশে বলছেন ব্যক্তি যদি ক্ষতিপূরণ, স্যার
স্যার 19 বলছেন ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ যদি হয় স্যার, হুম এটা বলছেন 19। হুম আর 20 বলছে অন্যান্য মোকদ্দমা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে স্যার এই জায়গাও তো স্যার ক্ষতি হয়েছে স্যার, অস্থাবর সম্পত্তি যেহেতু যে ব্যবসা বাণিজ্য কেমনে করছে। ক্ষতি হইলো? আপনি এইভাবে চিন্তা করেন যে আপনার গাড়ি একজন ভেঙে ফেলছে, জি স্যার। এখন গাড়ি একটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি। এখন গাড়ির ক্ষতিপূরণ যাচ্ছেন যে আমার এই যে কাজ ভাঙছে বা গাড়ি ভাঙছে এর ক্ষতিপূরণ 1 কোটি টাকা, জি স্যার। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ এটা কত? 19। 19 দ্বারা। এটা 16 পড়ে না, 17 পড়ে না, 18 পড়ে না, আর 20 তো পড়েই না, না স্যার। কারণ এর একটা ঠিকানা আছে আছে। 19। 19। বুঝেন কিনা? জি স্যার। এই কারণে এটা 19। 19। কিন্তু আপনার কাছ থেকে একজন টাকা ধার নিছে, জি স্যার। এখন এই টাকা আপনি তার কাছ থেকে আদায় করতে চান, এটা টাকা কি স্থাবর সম্পত্তি? না। না। আর টাকা যে টাকা দিয়েছেন কি হুবহু সেই টাকাই আনতে যাচ্ছেন? না, উদ্ধারণ। এটা 16তেও পড়ে না। করে না। আবার এই যে টাকা তার কাছে তো আপনি ক্ষতিপূরণ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি আপনার টাকা। টাকা। এটা তো 19এও পড়ে পড়ে না, না। আর ব্যক্তির ক্ষতিপূরণেও পড়ে পড়ে না। এই কারণে এটা পড়তেছে কোথাও? 20 এ। 20-এ। জি স্যার। সুনির্দিষ্ট চুক্তি রেখে যান, সুনির্দিষ্ট চুক্তি প্রতিপালন, সুনির্দিষ্ট প্রতিকারে 12 ধারা। 12 দ্বারা। এই মামলার আঞ্চলিক এখতিয়ারও নির্ধারিত হবে 20 ধারা অনুযায়ী। অনুসারে। 20 ধারা, কারণ সুনির্দিষ্ট চুক্তি প্রতিপালন এটা তো অ্যাকচুয়ালি ওই স্থাবর অস্থাবর যাই হোক না কেন, কিন্তু এটা তো এই জমি উদ্ধার রিলেটেড না, চুক্তি কার্য সম্পাদন, চুক্তি নিয়ে মামলা হচ্ছে, এটারও আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কিভাবে? 20 ধারা। এই যে একটু আগে মানে চুক্তি ভঙ্গের কথা বলছে, যে এই যে আমাদের দুইজনের মধ্যে যে চুক্তি হয়েছে যে তুমি মালামাল পাঠাই দিবা আর আমি টাকা দিয়ে দেবো, এখন আমি মালামাল পাঠাইছি, এখন আমার টাকা দেয়নি। দিচ্ছে না, তাহলে টাকা আদায়ের মামলা। দিছি। তাহলে টাকা আদায়ের মামলা আমার তো 16, 17, 18-তে পড়ে না, 19-এও পড়ে না, তাহলে আমি যাবো কোথাতে? 20 দ্বারা। 20-এ। মানে যে মামলা আমার 16, 17, 18, 19 কোনোটাই পড়তেছে না, সেটার আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কোথায়? 20 দ্বারা অনুযায়ী। 20 ধারায়। জি স্যার, বুঝছি। স্যার গাড়িটা বিক্রি করছে কিন্তু টাকা দেয় নাই স্যার। কে গাড়ি বিক্রি করছে টাকা দেয় নাই? উদাহরণ দিয়ে বলেন আপনি। না স্যার, এই যে উদাহরণ দিলেন স্যার 19 ধারা, যে গাড়ির ক্ষতি করছে, কাজ ভেঙে ফেলছে, সেটার জন্য 19 ধারায় মামলা। আর ওই গাড়িটা বিক্রি করছে কিন্তু বিক্রির টাকা দেয় নাই, মানে চুক্তি অনুযায়ী যত টাকা বিক্রি করছে সেই বিক্রির টাকাটা দেয় নাই, সেক্ষেত্রে 20। তাহলে স্যার 20 ধারায় মামলা হবে। জি জি। দরকার হয় যাকে সন্দেহ হয় তারা 16, 19 দুটোই গেছে না, অত উদ্ধারও করতে পারে, ক্ষতি করতে পারে। এই এতক্ষণ ধরে কষ্ট করে পড়াইছি, ফালতু কথা বলেন না। এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়ছি আমরা। আমরা বিষয়গত এখতিয়ার পড়ছি, আমরা আর্থিক এখতিয়ার পড়ছি, আমরা আঞ্চলিক এখতিয়ার পড়ছি, অনেক পড়া। এই আগামীকাল আসেন, আরো এটার আর এই 7 নাম্বার প্রশ্ন পড়লে আপনার অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। এই জায়গায় আরো গুরুত্বপূর্ণ কথা আছে, তো আরো পড়তে হবে, আরো সমস্যামূলক প্রশ্ন আছে। আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, আর নাহলে আগামীকাল সকাল 8টায় পড়া আছে, যথাসময় চলে আসেন। হ্যাঁ, নিয়ে যান, মাঝখানের পেজ যারা পান নাই নিয়ে যান। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন ভাই? এই ওনারে অ্যাড করে দেন দিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে। অনলাইনে যারা আছেন ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।